আসসালামু আলাইকুম সকলকে। আশা করি বাচ্চারা ভালো আছো। 1000 প্রায়োরিটি এমসিকিউ সিরিজ নিয়ে তোমাদের যে আগ্রহ এবং তোমাদের যে রেসপন্স, এতে আমি আলহামদুলিল্লাহ খুব খুশি। আশা করছি, চেষ্টা করছি যেন এই এমসিকিউ গুলা থেকে তোমাদের সর্বোচ্চ কমন আসে বা তোমরা ভালো করতে পারো। এই এমসিকিউ ডিরেক্ট না আসুক, আশপাশের জিনিসগুলোও যেন আসে পরীক্ষার মধ্যে। তো আজকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় এই এক কোষ রসায়ন এবং এই এক অণুজীব, এই দুইটা জায়গা থেকে প্রশ্ন কয়টা আসছে তুমি বিলিভ করতে পারবা? এক কোষ রসায়ন থেকে প্রশ্ন আসছে কয়টা? কোষ রসায়ন থেকে আসছে 4টা। অণুজীব থেকে প্রশ্ন আসছে কয়টা? 4টা বা 3টা। অণুজীব থেকে আসছে 5টা। তাহলে এই জায়গা থেকে প্রশ্ন আসছে 8টা কোশ্চেন আসছে। তার মানে বুঝতে পারতেছো কি পরিমাণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারে ইনফরমেশন আছে কত? কোষ রসায়নে মিনিমাম 1000 লাইন আছে, অণুজীবে মিনিমাম 1000 লাইন আছে, 2000 লাইন আছে। তার মধ্যে আমি তোমার জন্য 100টা প্রশ্ন বাছাই করে নিয়ে এসেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইয়ের কাছে যেগুলো মনে হয়েছে যে এমসিকিউ গুলো পড়লে তোমার নলেজটা আরো ইনরিচ হবে, সেগুলো এনেছে। কিন্তু মূল জিনিস কিন্তু আগে মূল বই, এটা মনে রাখবা। আর ভিডিও পুরাটা দেখবা, মাঝখান দিয়ে চলে যাবে না। এমসিকিউ প্রত্যেকটা সুন্দরভাবে সমাধান করবা। শুধু স্লাইড পরেই যদি হইতো তাহলে তো অনেক কিছুই হইতো। ভিডিওর মধ্যে যে কথাগুলো বলবো, এমসিকিউ গুলো সলভ করাবো, এগুলো কিন্তু মাথায় গেঁথে যাবে একদম। পরীক্ষার হলে এটা তোমাকে সাহায্য করবে। তো চলো আর কথা না বাড়ায় শুরু করা যাক। আমাদের প্রথম এমসিকিউ হচ্ছে, সাধারণভাবে শর্করাতে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাত কত? আমাদের যে শর্করা আছে বা যাদেরকে আমরা বলতেছি হচ্ছে কার্বোহাইড্রেট, যাদেরকে আমরা শর্করা বা কার্বোহাইড্রেট বলছি, সেই কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত কত? 1:2:1। তাহলে কার্বোহাইড্রেট অক্সিজেন অনুপাত কত? 1:2:1। এটা হচ্ছে কার্বোহাইড্রেটের অক্সিজেন অনুপাত। এখন এই 1:2:1 এই অনুপাত নিয়ে মজার দুইটা কথা আছে। এই অনুপাত হচ্ছে যে মানে কিন্তু কার্বোহাইড্রেট না, মানে কিন্তু হচ্ছে যে আমাদের কার্বোহাইড্রেট না। এরকম আছে যে মানতেছে, তারপরে হচ্ছে সে কার্বোহাইড্রেট না। কারা কারা? যেমন HCHO মানে হচ্ছে যে আমাদের HCHO মানে কি? অ্যাসিটালডিহাইড বা ফর্মালডিহাইড। তারপর হচ্ছে CH3COOH, এই যে আমাদের ইথানোয়িক অ্যাসিড, এই অনুপাত মানে কিন্তু তারা কার্বোহাইড্রেট না। আবার একজন আছে যে মানে না কিন্তু কার্বোহাইড্রেট মানে না কিন্তু কার্বোহাইড্রেট। কারা? যেমন হচ্ছে আমাদের সুক্রোজ। যেমন হচ্ছে সুক্রোজ। এই যে সুক্রোজ আছে, সেই সুক্রোজ কিন্তু হচ্ছে যে আমাদের মানে না, সুক্রোজটা হচ্ছে আমাদের মানে না। যেমন C12H22O11 মানতেছে না। তারপরও কার্বোহাইড্রেট। আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, তুমি কল্পনাও করতে পারবে না। ডিঅক্সিরাইবোজ, এই যে ডিঅক্সিরাইবোজ, ডিএনএ তৈরির যে মূল উপাদান ডিঅক্সিরাইবোজ, সেই ডিঅক্সিরাইবোজও কিন্তু হচ্ছে যে এই অনুপাত মানে না। কারণ ডিঅক্সিরাইবোজে হচ্ছে C5H10O4, 2 নম্বর কার্বন থেকে হাইড্রোজেন চলে যায়, তাহলে সেও কিন্তু মানতেছে না, কিন্তু কার্বোহাইড্রেট হচ্ছে। এরপরের প্রশ্ন চলো, কোনটি একটি ডাইস্যাকারাইড নয়? তাহলে আমরা ঢুকে গেছি কার্বোহাইড্রেটে, প্রশ্ন চলে আসছে নিচের কোনটা ডাইস্যাকারাইড নয়। তাহলে আমাকে জানতে হবে ডাইস্যাকারাইড কারা, তারপর আমি বলতে পারবো ডাইস্যাকারাইড নয় কারা। তো আমাদের হচ্ছে যে একটা মজার ছন্দ আছে, আমাদের একটা মজার ছন্দ আছে। রংটাকে একটু চেঞ্জ করে দিই, দাঁড়াও। একটা মজার ছন্দ আছে তোমাদের ফিজিক্স পড়ায়, আমাদের ব্যাচেলর অফ বায়োলজিতে রাফি ভাইয়া, তোমরা চিনো রাফি ভাইয়াকে? এই রাফি ভাইয়া হচ্ছে যে রাফি কি করলো? তুমি ভাব নিয়ে সে তার একটা স্কুটার কিনছে তোমাদের পড়ায়া, স্কুটারে করে শুক্রবারের সেল বাজারের মেলায় গেল টাকা নিয়ে। শুক্রবারের যে একটা মেলা হয় সেল বাজার, এই সেল নিয়ে যান ভাই। সেল বাজারের মেলায় গেল টাকা নিয়ে, সেল বাজারের মেলায় গেল কি? টাকা নিয়ে। সেলবাজারের মেলায় গেল কি নিয়ে? টাকা নিয়ে। খুব ভালো কথা, টাকা নিয়ে মেলায় গেছে, আমার সমস্যা কি? তো রাফিয়া দিয়ে আসে হচ্ছে র্যাফিনোজ। তারপর ভাব দিয়ে আসে হচ্ছে ভার্বাকোজ। স্কুটার দিয়ে আসে হচ্ছে স্ট্যাকিওজ এবং হচ্ছে স্কারডোজ। তো এই যে আমাদের আছে রাফিয়া, এটা একটা ট্রাইস্যাকারাইড। রাফিনোজ এটা কি? ট্রাইস্যাকারাইড, 3টা মনোস্যাকারাইডের মধ্যে আছে। ভার্বাকোজ এটা একটা টেট্রাস্যাকারাইড, 4টা মনোস্যাকারাইডের মধ্যে আছে। স্ট্যাকিওজ এবং স্কারটোজ এরা হচ্ছে পেন্টাস্যাকারাইড। এদের মধ্যে কয়টা মনোস্যাকারাইড আছে? 5টা মনোস্যাকারাইড এদের মধ্যে
আছে। এখন এইখানে যারা দেখতে পাচ্ছ তারা সবাই ডাইস্যাকারাইড। শুক্রবার দিয়ে আসে কি? শুক্রবার দিয়ে আসে হচ্ছে সুক্রোজ। শুক্রবার দিয়ে এই সনা সাদাব ভাইয়ার স, শুক্রবার দিয়ে আসে হচ্ছে সুক্রোজ। সেল বাজার দিয়ে আসে হচ্ছে সেলো বায়োজ, সেলো বায়োজ। মেলায় দিয়ে কি আসে? মেলায় দিয়ে আসে হচ্ছে ম্যানোজ, মেলায় দিয়ে আসে হচ্ছে ম্যানোজ। টাকা এই ল দিয়ে আসে কি? গেল ল দিয়ে আসে হচ্ছে ল্যাকটোজ। টাকা দিয়ে আসে হচ্ছে ট্রেহালোজ। টাকা দিয়ে কি আসে? ট্রেহালোজ। কি আসে? ট্রেহালোজ। কি আসে? ট্রেহালোজ আসে। কি আসে? ট্রেহালোজ আসে। খেয়াল করে দেখো সুক্রোজ যে আছে সেই সুক্রোজ হচ্ছে আলফা ডি গ্লুকোজ। সুক্রোজ হচ্ছে আলফা ডি গ্লুকোজ প্লাস হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ মিলে হচ্ছে সুক্রোজ তৈরি হয়। সেলোবায়োজ, এটা সেলুলোজ ভেঙে সেলোবায়োজ তৈরি হয়। দুইটাই বিটা ডি গ্লুকোজের পলিমার। বিটা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি গ্লুকোজ, দুইটা বিটা ডি গ্লুকোজ মিলে ডাইস্যাকারাইড তৈরি হয়। ডাইস্যাকারাইড মানে কি? যেখানে দুইটা মনোস্যাকারাইড থাকে। বিটা ডি গ্লুকোজ। ম্যানোজ যে আছে আমাদের, এই ম্যানোজ যে রয়েছে, এই ম্যানোজ হবে না, এটা হবে মল্টোজ। মেলায় দিয়ে হবে মল্টোজ, মলটোজ নট ম্যানোজ। ম্যালটোজটা হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ প্লাস হচ্ছে আলফা ডি গ্লুকোজ। এই যে দুইটা আলফা ডি গ্লুকোজ আছে, এই দুইটা আলফা ডি গ্লুকোজের একটা আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বন আর একটা আলফা ডি গ্লুকোজের 4 নাম্বার কার্বন একসাথে যুক্ত হয়, সেটাকে বলি আলফা 1,4 লিংকেজ। আলফা 1,4 লিংকেজ। আর এরপর আছে ট্রেহালোজ। ট্রেহালোজটা হচ্ছে যে আমাদের এই ট্রেহালোজের আগে আছে ল্যাকটোজ। ল্যাকটোজটা হচ্ছে আমাদের মিল্ক সুগার। দুধের মধ্যে কি থাকে? দুধের অন্যতম উপাদান হচ্ছে ল্যাকটোজ, এজন্য দুধের নাম হচ্ছে ল্যাকটোজের নামটা সবচেয়ে ফেমাস। ল্যাকটোজ হচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ, গ্লুকোজ আর গ্যালাক্টোজ। গ্লুকোজ এবং গ্যালাক্টোজ মিলে কি তৈরি হয়? ল্যাকটোজ তৈরি হয়। ল্যাকটোজ হচ্ছে মিল্ক সুগার। আর এই যে ট্রেহালোজ যে দেখতে পাচ্ছ, এই ট্রেহালোজ যে দেখতে পাচ্ছ, এই ট্রেহালোজটা কি? এই ট্রেহালোজটা হচ্ছে যে আমাদের এটাও আলফা ডি গ্লুকোজ এবং আলফা ডি গ্লুকোজ মিলে তৈরি হয়। ট্রেহালোজটা আলফা ডি গ্লুকোজ প্লাস আলফা ডি গ্লুকোজ মিলে তৈরি হয়। এখন একটা কমন কনফিউশন ভাইয়া, তাইলে এটাও তো আলফা ডি গ্লুকোজ, এটাও তো আলফা ডি গ্লুকোজ, পার্থক্য হচ্ছে এখানে আলফা 1,4 লিংকেজ আর এখানে হচ্ছে আলফা 1,1 লিংকেজ। যে পাশাপাশি দুইটা আমাদের হচ্ছে আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বন, এটার 1 নাম্বার কার্বন, এটার 1 নাম্বার কার্বন যুক্ত হয়ে তৈরি হচ্ছে কি? ট্রেহালোজ। তাহলে এরা সবাই ডাইস্যাকারাইড। এই যে আমাদের রাফিনোজ, এই রাফিনোজের মধ্যে থাকে কি? গ্লুকোজ থাকে, ফ্রুক্টোজ থাকে, আর সাথে কি থাকে? গ্লুকোজ থাকে, ফ্রুক্টোজ থাকে, আর সাথে হচ্ছে গ্যালাক্টোজ থাকে। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। এখানে এখনো গ্লুকোজ, এখনো ফ্রুক্টোজ, এখনো গ্যালাক্টোজ। বারবাকোজ হচ্ছে গ্লুকোজ, এখনো গ্লুকোজ, এখনো ফ্রুক্টোজ, আর হচ্ছে যে আমাদের 2 অণু গ্যালাক্টোজ, 2 অণু গ্যালাক্টোজ, 2 অণু গ্যালাক্টোজ। এই যে স্ট্যাকিওজ, স্কারডোজ, এরা এর মধ্যে এখনো গ্লুকোজ, এখনো ফ্রুক্টোজ, আর 3 অণু গ্লুকোজ, তারপর আসে কি? ফ্রুক্টোজ, আর হচ্ছে 3 অণু আমাদের হচ্ছে গ্যালাক্টোজ। ঠিক আছে, 3 অণু গ্যালাক্টোজ। তো এই হচ্ছে পুরা ঘটনা। এই পুরা জায়গাটা কি আমরা মনে রাখতে পারবো? এই পুরা জায়গাটা কিন্তু আমাকে ভালো মতো মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং আসবে। এবার দেখো সামনে যদি যাই, আমাদের হচ্ছে তাহলে কোথায় ছিলাম আমরা? নিচের কোনটা ডাইস্যাকারাইড নয়? সবকিছু পড়াই দিলাম, এবার উত্তর তুমিই দাও। জবাব চাই বাংলা, বলো এটার উত্তর কি হবে? বব টিভি থেকে সাদাব বলছি, বলো এইখানে উত্তর কি হবে? ডাইস্যাকারাইড নয়, সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, ল্যাকটোজ একটা ডাইস্যাকারাইড, মল্টোজ একটা ডাইস্যাকারাইড, সেলুলোজটা একটা ডাইস্যাকারাইড না, সেলুলোজটা কি একটা পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। এই যে পলিস্যাকারাইড আমরা বলতেছি,
এই যে পলিস্যাকারাইড আমরা বলতেছি, এই পলিস্যাকারাইডের মধ্যে হচ্ছে আমাদের এই পলিস্যাকারাইড হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজটা হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার, বিটা ডি গ্লুকোজের পলিমার। সেলুলোজটা কিসের পলিমার? বিটা ডি গ্লুকোজের পলিমার। এই আরো দুইটা পলিস্যাকারাইড আছে কি কি? একটা হচ্ছে স্টার্চ, যেটা হচ্ছে উদ্ভিদদের সঞ্চিত খাদ্য, আর একটা হচ্ছে গ্লাইকোজেন, যেটা প্রাণীদের সঞ্চিত খাদ্য। আর সেলুলোজটা কি? কোষপ্রাচীর গঠনের মূল উপাদান হচ্ছে সেলুলোজ। এই স্টার্চটাও হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার। স্টার্চটা কিসের পলিমার? আলফা ডি গ্লুকোজের পলিমার। গ্লাইকোজেনটা কিসের পলিমার? গ্লাইকোজেনটাও হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার। আলফা ডি গ্লুকোজ পলিমার, আলফা ডি গ্লুকোজ পলিমার। ক্লিয়ার এতটুকু বিষয়? আসো সামনে যাই, দেখি এখন আমরা অনেকগুলো প্রশ্ন সহজ হয়ে যাবে। নিচের কোন পলিস্যাকারাইড শুধুমাত্র বিটা ডি গ্লুকোজ দিয়ে তৈরি? কোন পলিস্যাকারাইডটা বিটা ডি গ্লুকোজ দিয়ে তৈরি হয়? স্টার্চ আলফা ডি গ্লুকোজের পলিমার, গ্লাইকোজেন আলফা ডি গ্লুকোজের পলিমার, সেলুলোজ বিটা ডি গ্লুকোজের পলিমার। আর ট্রেহালোজ তো পলিস্যাকারাইডই না, ট্রেহালোজ কি? ডাইস্যাকারাইড। এখানে জানতে চাইছে কি নিচের কোন পলিস্যাকারাইড, কি বলে দিছে? বলে দিছে নিচের কোন পলিস্যাকারাইড। সো ট্রেহালোজ তো শুনেই আসবে না, চিন্তা ভাবনাতেই ট্রেহালোজ আনা হচ্ছে পাপ। গ্রেপ সুগার কোনটা? আমাদের সুগার অনেক টাইপের আছে। গ্লুকোজকে বলি আমরা হচ্ছে গ্রেপ সুগার, গ্লুকোজকে বলি গ্রেপ সুগার। ফ্রুক্টোজকে বলি কি? ফ্রুট সুগার, ফ্রুট সুগার। ল্যাকটোজকে সুক্রোজকে কি বলি আমরা? টেবিল সুগার, কারণ টেবিলে রেখে সুগার খাই। খাও তো, টেবিলে থাকে তো সবার। এই আমাদের হচ্ছে সুক্রোজ। গ্যালাক্টোজ না, টার্মিনোলজিটা আসবে আমাদের ল্যাকটোজ। গ্লুকোজ আর গ্যালাক্টোজ মিলে যে ল্যাকটোজ তৈরি হয়, সেই ল্যাকটোজটাকে কি বলি আমরা? মিল্ক সুগার, মিল্ক সুগার। দুধ রিলেটেড দুইটা কথা খুব ইম্পর্টেন্ট মনে রাখবা। দুধ, দুধ রিলেটেড দুইটা টার্মিনোলজি তুমি পাবা। দুধ রিলেটেড একটা হচ্ছে দুধের যে সুগার আছে, সেই দুধের সুগারের নাম হচ্ছে ল্যাকটোজ, যেটা একটা ডাইস্যাকারাইড। আর দুধে একটা প্রোটিন আছে, সেই প্রোটিনের নাম হচ্ছে ক্যাসিনোজেন, ক্যাসিনোজেন। প্রোটিন আছে তার নাম কি? ক্যাসিনোজেন। এই ক্যাসিনোজেনটা আমাদের কি? ক্যাসিনোজেনটা হচ্ছে আমাদের একটা ফসফোপ্রোটিন। ক্যাসিনোজেনটা কি? একটা ফসফোপ্রোটিন। ক্যাসিনোজেনটা কি? একটা ফসফোপ্রোটিন। ওকে, আসো দেখো কোনটি হেক্সো সুগারের উদাহরণ না? কোনটা হেক্সো সুগারের উদাহরণ না? হেক্সো সুগারের উদাহরণ না কারা? আমাদের সুগারগুলোর মধ্যে আমাদের হচ্ছে ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ, কয়েকটা টাইপ আছে। এর মধ্যে দেখো আমাদের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা নামের মধ্যে একটা হচ্ছে পেন্টোজ, আরেকটার নাম হচ্ছে এই হেক্সোজ। এই পেন্টোজ গুলা আমরা মনে রাখি কিভাবে? পেন্টোজ গুলা মনে রাখি হচ্ছে রাই জাই দুই বোন। রাই এবং জাই কি? দুই বোন। তাদের ভাই আরবে থাকে। রাই জাই দুই বোন, ভাই থাকে আরবে। তাহলে রাই দিয়ে আসে হচ্ছে রাইবোজ। রাই দিয়ে কি আসে? রাইবোজ। তারপর আসে হচ্ছে ডিঅক্সিরাইবোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, রাইবুলোজ। ডিঅক্সিরাইবোজ পুরো লিখলাম না, শুধু ডিঅক্সি লিখলাম, রাইবুলোজ। আর জাই দিয়ে আসে জাইলোজ এবং জাইলুলোজ, জাইলোজ এবং হচ্ছে জাইলুলোজ, জাইলুলোজ। আরব দিয়ে আসে হচ্ছে অ্যারাবিনোজ, অ্যারাবিনোজ। এই কয়টা হচ্ছে 1 2 3 4 5 6, এই কয়টা হচ্ছে পেন্টোজ। হেক্সোজের মধ্যে হচ্ছে গ্লু ফ্লু। হেক্সোজের মধ্যে কি? গ্লু ফ্লু। গ্লু দিয়ে আসে হচ্ছে গ্লুকোজ এবং তার সাথে আসে হচ্ছে আমাদের গ্যালাক্টোজ। গ্লু দিয়ে আসে গ্লুকোজ এবং তার সাথে আসে গ্যালাক্টোজ। গ্লু ফ্লু মনে। ফ্লু দিয়ে আসে হচ্ছে ফ্রুক্টোজ। ফ্লু দিয়ে কি আসে? ফ্রুক্টোজ। আর মনে দিয়ে কি আসে? ম্যানোজ। মনে দিয়ে কি চলে আসে? ম্যানোজ চলে আসে। সাথে বাকি থাকে কি আমাদের? বাকি থাকে দুইটা জিনিস। একটার নাম হচ্ছে ট্রায়োজ। ট্রায়োজ মানে তিনটা হচ্ছে যে আমাদের C3H6O3। ট্রায়োজের মধ্যে পড়ে দুইটা জিনিস, একটার নাম হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন, আরেকটার নাম হচ্ছে গ্লিসারল ডিহাইড। গ্লিসারল ডিহাইড, গ্লিসারল ডিহাইড এবং হচ্ছে যে প্লাস ডাইহাইড্রক্সি অ্যাসিটন, ডাইহাইড্রক্সি অ্যাসিটন, ডাইহাইড্রক্সি অ্যাসিটন, ডাইহাইড্রক্সি কি? অ্যাসিটন, ডাইহাইড্রক্সি অ্যাসিটন। আর টেট্রোজ আরেকটা আছে, টেট্রোজ। টেট্রোজটা কে? টেট্রোজটা হচ্ছে ইরিথ্রোজ, ইরিথ্রোজ, ইরিথ্রোজ আর ইরিথ্রুলোজ, ইরিথ্রোজ আর ইরিথ্রোলুলোজ, ইরিথ্রোলুলোজ
আচ্ছা, আর থাকে কি হেপ্টোজ। হেপ্টোজ হচ্ছে সেডোহেপ্টুলোজ। তাহলে দেখো নিচের কোনটা হেক্সো সুগারের উদাহরণ না? উদাহরণের মধ্যে ম্যালটোজ, ম্যালটোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ, এরা সবাই হচ্ছে আমাদের হেক্সো সুগার। শুধুমাত্র এই যে এখানে আমাদের ম্যালটোজ রয়েছে, মলটোজটা একটা ডাইস্যাকারাইড, সে হেক্সো সুগার না। এরপর দেখো মনোস্যাকারাইড কোন বন্ধন দিয়ে পরস্পরের সাথে যুক্ত থাকে? এই মনোস্যাকারাইড গুলা পরস্পরের সাথে যুক্ত থাকে গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা, যেটা হচ্ছে সি ও সি বন্ধন। পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে হচ্ছে অ্যামিনো অ্যাসিড গুলো। অ্যামিনো অ্যাসিড হচ্ছে যুক্ত থাকে কোন বন্ধন দিয়ে? পেপটাইড বন্ধন দিয়ে। কি যুক্ত থাকে? অ্যামিনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে। নিচের কোনটি বিজারক চিনি নয়? বিজারক চিনি বা রিডিউসিং সুগার। বিজারক চিনি বা ইংরেজিতে আমরা বলি হচ্ছে রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার কারা? যারা হচ্ছে ফেহেলিং দ্রবণ কর্তৃক বিজারিত হয়। ফেহেলিং দ্রবণ কর্তৃক বিজারিত হবে। ফেহেলিং দ্রবণ কর্তৃক কি হবে? বিজারিত হবে। কারণ কি? তাদের মধ্যে হচ্ছে বিজারিত হবে। বিজারক চিনি বা রিডিউসিং সুগারের মধ্যে কি থাকবে? মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ। আমরা ছোটবেলায় রসায়ন পড়ে আসছি, সেই ছোটবেলা না বড়বেলায় পড়ছি, সেখানে আমরা অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণের মধ্যে পড়ছি টলিন বিকারক আর ফেইলিং দ্রবণ। এই টলিন বিকারক ও ফেইলিং দ্রবণ এই দুইটা কি ছিল? অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণের ক্ষেত্রে ছিল। তাহলে দেখো এই যে বিজারক শর্করা বা এই যে আমাদের রিডিউসিং সুগার দেখতে পাচ্ছি, এই যে বিজারক শর্করা বা এই যে রিডিউসিং সুগার আমরা দেখতে পাচ্ছি, এই বিজারক শর্করা বা রিডিউসিং সুগার কারা? অল মনো এন্ড ডাইস্যাকারাইড। যত মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড আছে, আমরা এই যে এই পেজে যা লিখে দিয়েছি বাবুরে, এই পেজে যা লিখিছি এগুলা সব মনোস্যাকারাইড। এই পেজে যা লিখছি সব হচ্ছে মনোস্যাকারাইড। সবই কি? মনোস্যাকারাইড। অল মনো এন্ড ডাইস্যাকারাইড এক্সেপ্ট, সব মনো এবং ডাইস্যাকারাইড হচ্ছে আমাদের রিডিউসিং সুগার, এক্সেপ্ট হচ্ছে আমাদের সুক্রোজ এন্ড ট্রিহালোজ। এক্সেপ্ট সুক্রোজ এবং ট্রিহালোজ বাদে সব মনো এবং ডাইস্যাকারাইড হচ্ছে আমাদের কি? সব মনো এবং ডাইস্যাকারাইড বিজারক চিনি বা রিডিউসিং সুগার। তাহলে হচ্ছে নিচের কোনটি বিজারক চিনি নয়? তাহলে বিজারক চিনি নয় কোনটা? গ্লুকোজ একটা বিজারক চিনি হবে, কারণ গ্লুকোজ একটা মনোস্যাকারাইড। গ্যালাক্টোজ একটা বিজারক চিনি হবে, কারণ গ্যালাক্টোজ একটা মনোস্যাকারাইড। গ্লিসারলডিহাইডও তো কি আমাদের? গ্লিসারলডিহাইড একটা ট্রায়োজ না? সো যেহেতু একটা মনোস্যাকারাইড, সেও হচ্ছে রিডিউসিং সুগার। গ্লাইকোজেন আমাদের হবে না, কারণ গ্লাইকোজেন হচ্ছে একটা নন রিডিউসিং সুগার। গ্লাইকোজেন কি একটা? গ্লাইকোজেন একটা নন রিডিউসিং সুগার। কেন? কারণ গ্লাইকোজেন একটা পলিস্যাকারাইড। সব মনো এবং ডাইস্যাকারাইড শুধুমাত্র আমাদের রিডিউসিং সুগার, সে তার মধ্যেও ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ এবং ট্রিহালোজ রিডিউসিং সুগার হয় না। অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, তারা তো রিডিউসিং সুগার হবে, প্রশ্নই আসে না। তাহলে উত্তর কি? গ্লাইকোজেন। এরপরে প্রশ্ন হচ্ছে স্টার্চ সম্পর্কে নিচের কোনটা সত্য নয়? স্টার্চ সম্পর্কে নিচের কোনটা সত্য নয়? স্টার্চ সাধারণ তাপমাত্রায় পানি, ইথার, অ্যালকোহলে দ্রবণীয় বলছে না, স্টার্চ হচ্ছে অদ্রবণীয়। স্টার্চ কি আমাদের সাধারণ তাপমাত্রায় এই পানি, ইথার, অ্যালকোহল অদ্রবণীয়, প্রথম কথা। আচ্ছা, আয়োডিন দ্রবণ স্টার্চ নীল বর্ণ ধারণ করে, কথা সঠিক। আয়োডিন দ্রবণে স্টার্চ কোন বর্ণ ধারণ করে? নীল বর্ণ ধারণ করে, কথা সঠিক। সেলুলোজ আয়োডিন দ্রবণের সাথে কোনো বর্ণ দেয় না। গ্লাইকোজেন আয়োডিন দ্রবণের সাথে মিলে লাল বর্ণ ধারণ করে। স্টার্চ ফেইলিং দ্রবণ কর্তৃক বিজারিত হয় না, এটাও সঠিক, কারণ স্টার্চ তো রিডিউসিং সুগার না, সে ফেইলিং দ্রবণ কর্তৃক বিজারিত হবে না। স্টার্চ গন্ধহীন সাদা পাউডার জাতীয় পদার্থ। হ্যাঁ, স্টার্চটা সাদা পাউডার জাতীয়, গন্ধহীন সাদা পাউডার জাতীয় পদার্থ হয়। কিন্তু যখন শ্বেতসার কথাটা থাকবে, শ্বেতসার কিন্তু হচ্ছে সাদা এবং দানাদার হয়। শ্বেতসার কি হয়? সাদা এবং দানাদার হয়। শ্বেতসারটা স্টার্চেরই কিন্তু একটা ভ্যারিয়েন্ট, কিন্তু সাদা এবং দানাদার। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর স্টার্চ সম্পর্কে কোনটা সত্য নয়? প্রথম প্রশ্নটা স্টার্চ সম্পর্কে সত্য নয়। তাহলে দেখো এই যে আমরা এগুলা সঠিক আর এটা সত্য নয়, আমরা অপশন সবগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব, কারণ অপশন অ্যানালাইসিস না করলে কিন্তু ভুলভাল হয়ে যাবে। কোনটা ধোঁয়াবিহীন নাইট্রেট বিস্ফোরক হিসেবে কাজ করে? এখানে এই যে যেগুলা বলা আছে স্টার্চ, সেলুলোজ, সেলোবায়াস, গ্লাইকোজেন, এরা সবাই কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের মধ্যে শুধুমাত্র সেলুলোজটার ক্যাপাবিলিটি আছে নাইট্রেটের সাথে মিলে ধোঁয়াবিহীন বিস্ফোরক হিসেবে কাজ করার। তো সেলুলোজটা আমাদের ধোঁয়াবিহীন বিস্ফোরক হিসেবে কাজ করে। প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সেলুলোজ। সেলুলোজটা উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। সেলুলোজটা থেকে তন্তু বা ফাইবার তৈরি হয়। সেলুলোজের ব্যবহার খুব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস।
সেলুলোজের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষা এখান থেকে এমসিকিউ আসার জন্য হচ্ছে মুখায় রয়েছে যে ঠুস করে এখান থেকে চলে আসবে এমসিকিউ। নিচের কোনটা সুগার নয়? মনে রাখবা যে আমাদের কে সুগার শুধুমাত্র কারা সুগার হিসেবে কাজ করে? আমাদের মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। সুগার নয় কথাটার মধ্যে যায় শুধু আমাদের হচ্ছে পলিস্যাকারাইড। সুগার নয় কারা? পলিস্যাকারাইড আর সুগার নয়। তাহলে এখানে পলিস্যাকারাইড কোনটা আছে? পলিস্যাকারাইড আছে গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন সুগার না, বাকিরা সুগার হিসেবে কাজ করে। মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড অল আর সুগার, সবাই সুগার হিসেবে কাজ করে। কার্বোহাইড্রেট নিয়ে কোনটা সত্য নয়? কার্বোহাইড্রেট নিয়ে আবার মিথ্যা কি? শক্তির মজুদ ভান্ডার হিসেবে কাজ করে, প্রোটিন ও ফ্যাট সংশ্লেষ করে, বায়ো ফুয়েল হিসেবে কাজ করে। 1 গ্রাম শর্করা জারণে 4 ক্যালোরি। নো 4 ক্যালোরি না, 4 কিলো ক্যালোরি হবে, সেটা মিথ্যা কথা বলছে। শক্তি ভান্ডার হিসেবে কাজ করে, প্রোটিন এবং ফ্যাট, প্রয়োজনে কার্বোহাইড্রেট থেকে প্রোটিন ফ্যাটও কিন্তু তৈরি হবে। বায়ো ফুয়েল হিসেবে কাজ করে বলা আছে 1 গ্রাম শর্করা জারণে আমাদের হচ্ছে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। আচ্ছা, এখানে স্টার্চ রিলেটেড আরেকটা কথা আমি একটু তোমাদের বলতে চাই। এই যে স্টার্চ আছে, স্টার্চের মধ্যে তুমি আমাকে এমসিকিউ তে বলো তো স্টার্চের সবচেয়ে বড় দানাকে? স্টার্চের সবচেয়ে বড় দানা কোনটা আর স্টার্চের সবচেয়ে ছোট দানা কোনটা? এটা তোমার জন্য হচ্ছে এমসিকিউ প্রশ্ন রইলো। স্টার্চের সবচেয়ে বড় দানা কে? স্টার্চের সবচেয়ে ছোট দানা কে? এটা তুমি বলবে আমাকে। তোমাদের একটু পড়া দেওয়া দরকার, ইন্টারেক্টিভ হওয়া উচিত। গ্লাইকোজেন সম্পর্কিত নিচের কোনটা সঠিক? গ্লাইকোজেন সম্পর্কে কোনটা সঠিক? গ্লাইকোজেন সম্পূর্ণরূপে পানিতে দ্রবণীয়। দেখো, সুগার এবং নন সুগারের মধ্যে একটা পার্থক্য আছে। নন সুগার পানিতে দ্রবণীয় হবে না, সো নন সুগার কারা? পলিস্যাকারাইড, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এর একজনও পানিতে দ্রবণীয় হবে না, মিথ্যা কথা। গ্লাইকোজেন আয়োডিন দ্রবণ প্রয়োগে নীল বর্ণ ধারণ করে, মিথ্যা কথা। নীল বর্ণ ধারণ করে না, লাল বর্ণ ধারণ করে। গ্লাইকোজেন গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আদ্র বিশ্লেষিত গ্লুকোজ তৈরি করে। গ্লাইকোজেন থেকে হচ্ছে গ্লাইকোজেন থেকে আমাদের কি তৈরি হবে? গ্লাইকোজেন থেকে তৈরি হবে গ্লুকোজ। এই গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হবে, এটা ভাঙবে, এটা একটা লাইসিস প্রক্রিয়া, কথা সঠিক। কিন্তু গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। আর গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরির নাম গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোজেন গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আদ্র বিশ্লেষিত গ্লুকোজ তৈরি করে, এটাও মিথ্যা কথা। গ্লাইকোজেন প্রধানত উদ্ভিদ কোষে সঞ্চিত থাকে, এটাও মিথ্যা কথা। তাহলে এখানে একটা কথাও সত্যি বলা নাই। এরকম প্রশ্ন 1-2টা থাকতে পারে, পাইতে পারো, যে প্রশ্নের মধ্যে কোনো অপশনই সঠিক না, সেই জায়গায় তুমি হচ্ছে যে নিচের কোনোটি সঠিক নাই দাগাই দিয়ে আসবা। কিন্তু এখানে ভেজাল আছে একটা জায়গায়। ভেজালটা হচ্ছে তোমাদের বইয়ে একটা ভেজাল করছে। কি ভেজাল করছে তোমাদের বইয়ে? আমি দেখাই। তোমাদের বইয়ে যে পিডিএফ আছে, বইয়ের যে পিডিএফ, সেটা যদি আমি তোমাকে দেখাই, সেখানে দেখবা যে তোমাদের বইগুলোর মধ্যে একটা ভেজাল পাকাই দিছে, স্পষ্ট ভেজাল। কি স্পষ্ট ভেজাল পাকাইছে? দেখো, তোমাদের বই স্পষ্ট ভেজাল পাকাইছে। তোমাদের বই এই জায়গাটাকে হচ্ছে যে ভুল লেখছে। কোন জায়গাটাকে ভুল লেখছে দেখাচ্ছি ভাইয়া, একটু ধৈর্য ধরো। এই যে কোথায়, এই যে গ্লাইকোজেনের এই জায়গাটায় তোমাদের বইয়ে বলছে গ্লাইকোজেন গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আদ্র বিশ্লেষিত গ্লুকোজ তৈরি করে। এই যে 8 নম্বর পয়েন্ট, তোমাদের বইয়ে বলছে গ্লাইকোজেন গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আদ্র বিশ্লেষিত গ্লুকোজ তৈরি করে। তোমাদের বইয়ে এই জায়গাটাকে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরিকে গ্লাইকোজেনোলাইসিস না বলে গ্লাইকোলাইসিস কিন্তু তোমাদের বইয়ে বলছে। সো পরীক্ষায় যদি এখান থেকে প্রশ্ন আসে, টিচার যদি খুব ভালো মতো খেয়াল না করে, সে কিন্তু এটাকে সঠিক দিয়েই তোমাকে অপশনগুলা দিবে। যদিও আমি জানি এটা কঠিন, বাট লাস্ট মোমেন্টে বইয়ের কথাটাই মানবো, যে মানে যেহেতু, সো এটাকে এর জন্য সঠিক হচ্ছে সি। ক্লিয়ার হইছে বিষয়টা? দেখছো যে আমি কিন্তু বলবো এটা ভুল, কিন্তু বই দেখলে কেউ কিন্তু আবার বলে দিবে এটা সঠিক। সো যদি ঠিক মতো এই জিনিসগুলো না জানে, তখন প্রশ্ন কিন্তু ভুল, মানে ভুল অ্যান্সার প্রশ্নের মধ্যে দিয়ে দিবে তারা। আসো, বিশুদ্ধ প্রোটিনকে হাইড্রোলাইসিস করলে কি পাওয়া যায়? প্রোটিন আসলে অ্যামিনো অ্যাসিডের পলিমার। অ্যামিনো অ্যাসিড গুলো মিলে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। আমাদের অ্যামিনো অ্যাসিড কয় প্রকার আছে দুনিয়াতে? অ্যামিনো অ্যাসিড কয় প্রকার আছে বাবুরা? অ্যামিনো অ্যাসিড আছে দুনিয়ায়
28 প্রকার 28 প্রকার অ্যামিনো অ্যাসিড আছে। কয় প্রকার অ্যামিনো অ্যাসিড আছে? অ্যামিনো অ্যাসিড আছে 28 প্রকার। তার মধ্যে হচ্ছে যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড কয় প্রকার? যারা প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে প্রোটিন অ্যামিনো অ্যাসিড হচ্ছে 20 প্রকার। আর নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কত প্রকার? নন প্রোটিন যারা প্রোটিন অ্যামিনো অ্যাসিড না, নন প্রোটিন, তাহলে হচ্ছে থাকে কি 8 প্রকার। 8 প্রকার কারা কারা? একটা হচ্ছে অরিনিথিন, তারপর কি হোমোসেরিন, অরিনিথিন, হোমোসেরিন, আরেকটা হচ্ছে সাইট্রুলিন। ঠিক আছে, এটা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। প্রোটিন অ্যামিনো অ্যাসিড দিয়ে আমরা পড়বো। দেখো অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড 9 কোনটা? অ্যামিনো অ্যাসিড গুলাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, অ্যালিফেটিক অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড হচ্ছে অ্যালিফেটিক হচ্ছে আমরা মনে রাখি ভাগ দিয়ে, ভাগ দিকে বস, ভাগ দিয়ে আসে হচ্ছে ভ্যালিন, এ দিয়ে আসে হচ্ছে অ্যালানিন, জি দিয়ে কি আসে? জি দিয়ে আসে হচ্ছে গ্লাইসিন। আর আরেকটা আছে অ্যারোমেটিকটা আমরা মনে রাখি ফ্যাট দিয়ে, এফ এ দিয়ে আসে হচ্ছে ফিনাইল অ্যালানিন। টি দিয়ে আসে কি? টি দিয়ে আসে হচ্ছে টাইরোসিন। তাহলে খেয়াল করে দেখো তো, এটার উত্তর বলো তো। 15 উত্তর তুমিই বলো। 15 উত্তর তোমার উপরই ছেড়ে দিলাম। বলো যে আমাদের অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড কোনটা? বলো, উত্তর দাও। অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড এখানে কোনটা? উত্তর দিতে পারবা তোমরা কি? উত্তর হচ্ছে গ্লাইসিন। অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড 9 চাইছে, তাহলে গ্লাইসিন হচ্ছে অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড। এই যে আমরা ভাগের মধ্যেই পড়ে আসছি। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের অন্তর্ভুক্ত নয়। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড মানে হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড মানে হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড ছাড়া তুমি বাঁচতে পারবা না, যেটা তোমার বডিতে তৈরি হয় না। এটা আমরা মনে রাখি কি দিয়ে? এটা আমরা মনে রাখি হচ্ছে এমটিবি ফিল দিয়ে। এম দিয়ে আসে কি? মেথিওনিনের জন্য দায়ী কোডনটার নাম কমেন্টে জানায় যাও তো। টি দিয়ে আসে দুইটা, একটা হচ্ছে থ্রিওনিন, আরেকটার নাম হচ্ছে টাইরোসিন। ভি দিয়ে হচ্ছে ভ্যালিন, এফ দিয়ে হচ্ছে আমাদের কি? এফ দিয়ে আসে হচ্ছে ফিনাইল অ্যালানিন। আই দিয়ে আসে আইসোলিউসিন। এল দিয়ে হচ্ছে লাইসিন, আর আরেক এল দিয়ে হচ্ছে লিওসিন। এই হচ্ছে যে 8টা। শিশুদের ক্ষেত্রে আরো 2টা অ্যাড হয়। শিশুদের ক্ষেত্রে আরজিনিন আর একটা হচ্ছে হিস্টিডিন। এটা কাদের ক্ষেত্রে? এই আরজিনিন এবং হিস্টিডিন, এটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে। তাহলে এবার উত্তর দাও, কোনটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়? কোনটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়? উত্তর দাও। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয় কোনটা? বলো, এখনই বলো। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয় কোনটা? এটা টাইরোসিন হবে না, এটা হবে হচ্ছে ট্রিপ্টোফ্যান। এটা হবে ট্রিপ্টোফ্যান। এবার বলো তাহলে উত্তর কোনটা? এই জায়গাটা কিন্তু হচ্ছে যে ভুলে যাই, আমিও ভুলে যাই, যে হচ্ছে থ্রিওনিন এবং ট্রিপ্টোফ্যান। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে টাইরোসিন। এটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড না। দেখো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কোনটা? পরে আসছি অলরেডি। হোমোসেরিন, সাইট্রুলিন, অরিনিথিন। তাহলে হোমোসেরিনটা হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। কোনটা সরল প্রোটিন পানিতে অদ্রবণীয়? খুব ইম্পর্টেন্ট 2টা জিনিস হচ্ছে পানিতে দ্রবণীয় প্রোটিন। সরল প্রোটিন কয়টা? সরল প্রোটিন কিন্তু 7টা। সরল প্রোটিন টোটাল কয়টা? সরল প্রোটিন টোটাল 7টা। তার মধ্যে আমাদের হচ্ছে যে পানিতে দ্রবণীয় কারা কারা? পানিতে দ্রবণীয় হচ্ছে 3 জন। একটার নাম হচ্ছে অ্যালবুমিন, একটার নাম হচ্ছে হিস্টোন,
আরেকটার নাম হচ্ছে প্রোটামিন। প্রোটামিন। স্যামন মাছের শুক্রাণুতে সালমিন নামক প্রোটামিন পাওয়া যায়। আর আরেকটা হচ্ছে তাপে জমাট বাঁধে। কারা কারা তাপে জমাট বাঁধবে? তাপে জমাট বাঁধে হচ্ছে যে আমাদের কারা? তাপে জমাট বাঁধে হচ্ছে দুইজন, একটার নাম হচ্ছে অ্যালবুমিন আর একটার নাম হচ্ছে গ্লোবিউলিন। অ্যালবুমিন, গ্লোবিউলিন, এই দুইজন তাপে জমাট বাঁধে। তাহলে কোন সরল প্রোটিন পানিতে অদ্রবণীয়? কোনটা পানিতে অদ্রবণীয় হবে? এই প্রোলামিন নামক সরল প্রোটিনটা পানিতে অদ্রবণীয়, এটা অ্যালকোহলে দ্রবণীয় হয়। ডিমের কুসুমের অংশকে কি বলা হয়? ডিমের সাদা অংশ, এই যে ডিম, ডিম নিয়ে তিনটা কথা আছে। ডিম নিয়ে তিনটা কথা আছে। সাদা অংশে পাওয়া যায় হচ্ছে ওভালবুমিন। সাদা অংশে কি পাওয়া যায়? ওভালবুমিন। সাদা অংশে পাওয়া যায় ওভালবুমিন। হলুদ অংশে পাওয়া যায় হচ্ছে ওভোগ্লোবিউলিন। ওভোগ্লোবিউলিন, ওভোগ্লোবিউলিন। আর আরেকটা অংশ আছে এই ডিমের মধ্যে হচ্ছে সেফালিন নামক একটা ফসফোপ্রোটিন পাওয়া যায়। সেফালিন, এটা হচ্ছে ফসফোপ্রোটিন। ফসফোপ্রোটিন, ফসফোপ্রোটিন। এই ওভোগ্লোবিউলিন, এটাতে একটা গ্লোবিউলিন নামক হচ্ছে যে সরল প্রোটিন। ওভালবুমিন, এটা অ্যালবুমিন নামক একটা সরল প্রোটিন। তাহলে হচ্ছে কি ওভোগ্লোবিউলিন হবে, ওভোগ্লোবিউলিন হবে। হিস্টোনটা যে আছে এটা কিন্তু পাওয়া যায় কোথায়? হিস্টোনটা পাওয়া যায় হচ্ছে নিউক্লিওলাস এবং ক্রোমাটিন, ক্রোমাটিন তন্তুতে পাওয়া যায়। আমরা জানি কি জানি? আমরা জানি হচ্ছে ডিএনএ আর এই যে হিস্টোন প্রোটিন আছে, বলতো এই ডিএনএ এবং হিস্টোন প্রোটিন পেঁচিয়ে কি তৈরি হয়? ডিএনএ এবং হিস্টোন প্রোটিন পেঁচিয়ে তৈরি হয় কি? আমাকে বলতে পারবা? নিউক্লিওসোম, নিউক্লিওসোম, নিউক্লিওসোম। সেই নিউক্লিওসোম পেঁচায় কি তৈরি হয় বলতো? নিউক্লিওসোম পেঁচিয়ে কি তৈরি হয়? নিউক্লিওসোম পেঁচায় তৈরি হয় হচ্ছে ক্রোমাটিন। ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন আছে, মনে আছে? ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন সক্রিয় হয়, সক্রিয় ডিএনএ থাকে। হেটারোক্রোমাটিন নিষ্ক্রিয় ডিএনএ থাকে। হেটারোক্রোমাটিন অধিক কুণ্ডলিত থাকে, ইউক্রোমাটিন কম কুণ্ডলিত থাকে। আর এই ক্রোমাটিনটা পেঁচায় তৈরি হয় ক্রোমোজোম। ক্রোমাটিনটা পেঁচিয়ে কি তৈরি হয়? ক্রোমোসোম তৈরি হয়। ঠিক আছে, আসো সামনের দিকে যাই। আমাদের প্রাণীর চুল, নখ, ত্বক গঠন করে যে প্রোটিন, তার নাম হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। এই স্ক্লেরোপ্রোটিনটা আমার চুল, নখ, ত্বক এগুলা তৈরিতে স্ক্লেরোপ্রোটিনটা বেশি ভূমিকা রাখে। নিচের কোনটি মানুষের শরীরের জন্য অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড না? এখানে আমরা পড়ছি এমটিবি ফিল, এমটিবি ফিল। এখানে কোথাও গ্লাইসিনের, আচ্ছা এটা বলবো না, এটার উত্তর দাও তুমি। 21 নম্বরের উত্তর দাও, জবাব চাই বাংলা, বলো। হিমোগ্লোবিন কোন ধরনের প্রোটিন? প্রোটিনের মধ্যে আছে আমাদের দুই টাইপের, কয়েক ভাগে ভাগ করছে। একটা তন্তুময় প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন, এটা একটা ভাগ আছে। আর এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভাগ। এই গ্লোবিউলার প্রোটিনের মধ্যে হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, ইনসুলিন, এরা গ্লোবিউলার প্রোটিনের মধ্যে পড়ে। তো হচ্ছে আমাদের হিমোগ্লোবিন কোন ধরনের প্রোটিন? আচ্ছা এটা তো গ্লোবিউলার প্রোটিন। এখানে প্রশ্নের মধ্যে লিপোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, মেটালোপ্রোটিন এবং নিউক্লিওপ্রোটিন বলছে। হিমোগ্লোবিনটা হচ্ছে একটা শ্বাসরঞ্জক, তাই না? আমরা জানি হিমোগ্লোবিনটাকে রক্তরঞ্জকও বলে, আবার হিমোগ্লোবিনটাকে শ্বাসরঞ্জকও বলে। রক্তরঞ্জকও বলে, আবার হিমোগ্লোবিনের মধ্যে শ্বাসরঞ্জকও বলা হয়। রক্তরঞ্জকও বলে, হিমোগ্লোবিনটাকে মধ্যে শ্বাসরঞ্জকও বলা হয়। হিমোগ্লোবিনটা হচ্ছে একটা হিম প্লাস গ্লোবিন মিলে হিমোগ্লোবিন তৈরি হয়, তাই না? হিম প্লাস গ্লোবিন। এই হিমটা হচ্ছে আমাদের Fe2+ যুক্ত রঞ্জক। হিমটা কি? Fe2+ যুক্ত একটা রঞ্জক। হিমটা হচ্ছে একটা Fe2+ যুক্ত রঞ্জক। আর গ্লোবিনটা কি একটা? গ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিন। গ্লোবিনটা কি একটা? গ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিন। তাহলে হিমোগ্লোবিনটা হচ্ছে একটা আমাদের ক্রোমোপ্রোটিন। হিমোগ্লোবিনটা কি একটা? ক্রোমোপ্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটা একটা ক্রোমোপ্রোটিন, কারণ এর মধ্যে রঞ্জক পদার্থ থাকে। হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন, ক্লোরোকুইরিন, এগুলা সব হচ্ছে আমাদের ক্রোমোপ্রোটিন ক্যাটাগরিতে পড়ে। মেটালোপ্রোটিন মানে যেখানে হচ্ছে মেটাল প্লাস প্রোটিন থাকে। নিউক্লিওপ্রোটিন মানে যেখানে নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন থাকে আমাদের। নিচের কোনটা গ্লোবিউলার প্রোটিন? যেটা বলতে নিছিলাম যে হিমোগ্লোবিন হচ্ছে গ্লোবিউলার প্রোটিন, আর কেরাটিন, কোলাজেন আর ফাইব্রাইন এরা হচ্ছে আমাদের তন্তুময় প্রোটিন। তন্তুময় প্রোটিন বা ফাইব্রাস প্রোটিন। ফাইব্রাস প্রোটিন, তন্তুময় প্রোটিন বা এটাকে কি বলি? ফাইব্রাস প্রোটিন বলা হয়। তারপরে দেখো যে আমাদের প্রোটিন রিলেটেড এর মধ্যে কিন্তু সবকিছু আমরা টাচ করে যাচ্ছি। আমাদের মস্তিষ্ক উৎপন্ন কোন প্রোটিনটা ব্যথানাশক হিসেবে কাজ করে? ব্যথানাশক হিসেবে কাজ করে আমাদের এন্ডোরফিনটা, আমাদের ব্যথানাশক হিসেবে কাজ করে।
এস ফ্যাক্টরটা আমাদের ঘুম আনে, এস ফ্যাক্টর হচ্ছে ঘুমের জন্য দায়ী, এস ফ্যাক্টর কি ঘুমের জন্য দায়ী, এস ফ্যাক্টর কি ঘুমের জন্য দায়ী। ইন্টারফেরনটা একটা গ্লাইকোপ্রোটিন, এটার কথা মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন এটা হচ্ছে একটা প্রতিরক্ষামূলক প্রোটিন, প্রতিরক্ষামূলক। কেন প্রতিরক্ষামূলক? কারণ আমার বডিতে যখন ভাইরাস আক্রমণ করে তখন ভাইরাস আক্রমণের ফলে কোষ থেকে এই গ্লাইকোপ্রোটিন ক্ষরণ হয়, এই গ্লাইকোপ্রোটিন নিঃসৃত হয়, এই গ্লাইকোপ্রোটিন নিঃসৃত হইলে সেটা আশপাশের কোষটি গিয়ে বলে ভাইরাস আছে, ভাইরাস আছে, ভাইরাস থেকে বেঁচে যাও, বেঁচে যাও, বেঁচে যাও। সেটা একটা প্রতিরক্ষামূলক প্রোটিন আমাদের এই ইন্টারফেরন। নিচের কোনটি অ্যামিনো অ্যাসিডের কাজ নয়? দেহ গঠনে সাহায্য করে, অ্যামিনো অ্যাসিডের কাজ বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে। গ্লিসারল তৈরি করতে সাহায্য করবে অ্যামিনো অ্যাসিড, এরকম কোনো কথা শুনছি কখনো শুনিনি। আচ্ছা, এই পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে, অ্যামিনো অ্যাসিডের মধ্যে অ্যামিনো মূলক আছে, কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে, পিএইচ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে হবে। ইউরিয়া সংশ্লেষণ তো 100% কোন চক্রের মাধ্যমে বলো? ইউরিয়া সংশ্লেষণের চক্রের নাম বলো, ইউরিয়া সংশ্লেষণের চক্রের নাম কমেন্টে জানাবা সবাই, ইচ এন্ড এভরিবডি। ক্লাস দেখে কমেন্ট না করলে দুটো পুটুস মাইক দিব। তাহলে এটা কি গ্লিসারল তৈরিতে সাহায্য করা, এটা হচ্ছে যে নয়। প্রোটিন সম্পর্কে নিচের কোনটা সত্য নয় হতে পারে? প্রোটিন সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে, অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে, গুড। জীবদেহে প্রয়োজনীয় হরমোন, প্রোটিনটা অ্যান্টিবডি, হরমোন, নিউরোট্রান্সমিটার, নিউরো হরমোন, এনজাইম সবকিছু প্রোটিন থেকে তৈরি হতে পারে। সঞ্চিত খাদ্য হিসেবেও প্রোটিন কিছুটা ব্যবহৃত হয় আমাদের বডিতে, বাট ফল পাকানোর ক্ষেত্রে এই প্রোটিনের সাহায্য নাই। ফল পাকাতে কে সাহায্য করে? ক্যালসিয়াম কার্বাইড। ফল পাকাতে কে সাহায্য করে? ক্যালসিয়াম কার্বাইড। কিন্তু ক্যালসিয়াম কার্বাইড দিয়ে ফল পাকানো নিষিদ্ধ, কারণ এটা বিষাক্ত হয় ক্যালসিয়াম কার্বাইড। ট্রাইগ্লিসারাইড এর বৈশিষ্ট্য কোনটা? ট্রাইগ্লিসারাইড টিজি কি দিয়ে তৈরি? ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে গ্লিসারল। এখানে কয় অণু ফ্যাটি অ্যাসিড, কয় অণু গ্লিসারল? ট্রাইগ্লিসারাইড নাম শুনলে মনে হয় গ্লিসারল মনে 3টা, ফ্যাটি অ্যাসিড 1টা, কিন্তু জিনিসটা টোটালি উল্টা। গ্লিসারল লাগে 1টা, ফ্যাটি অ্যাসিড লাগে 3টা, 3:1 অনুপাত হয়। তাহলে এটা একটা যৌগিক লিপিড না, এটা একটা সরল লিপিড। এটি 1 অণু গ্লিসারল এবং 3 অণু ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত, কথা সত্যি। এটি অ্যাসিড ও ক্ষারের আমাদের হচ্ছে দ্রবণীয়, কথা মিথ্যা। এটা প্রোটিন ও ফ্যাটি অ্যাসিডের মিশ্রণ, কথা মিথ্যা। তাহলে একটাই কথা সত্যি, যে এটি 1 অণু গ্লুকোজ ও 3 অণু ফ্যাটি অ্যাসিড মিলে ট্রাইগ্লিসারাইড তৈরি হয়। এই টিজির মধ্যে আমাদের দুইটা জিনিস রয়েছে, টিজি বা এটার আরেকটা নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড, বা এর আরেকটা নাম হচ্ছে নিউট্রাল লিপিড, বা আরেকটা টার্ম আছে এর স্নেহ দ্রব্য। এর মধ্যে দুইটা জিনিস আছে, টিজি, নিউট্রাল লিপিড, স্নেহ দ্রব্য, দুইটা জিনিস আছে। একটা হচ্ছে তেল আছে, একটা আছে চর্বি আছে। তেল হচ্ছে আমাদের একটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে তেলের মধ্যে, আর চর্বির মধ্যে কি থাকে? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। চর্বির মধ্যে কি থাকে? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে চর্বির মধ্যে। ওকে, দেখো সরল লিপিডের উদাহরণ নয় কোনটা? সরল লিপিডের উদাহরণ নয়, সরল লিপিড নয়। সরল লিপিড বললে আমাদের টিজি আসে, দ্যাট মিন্স তেল চর্বি আসে, এবং মোম আসে। মোমের মধ্যে ট্রাইগ্লিসারাইডের পরিবর্তে মনোগ্লিসারাইড থাকে। মোমের ক্ষেত্রে ট্রাইগ্লিসারাইডের পরিবর্তে কি থাকে? মনোগ্লিসারাইড থাকে। আর হচ্ছে যে রাবার, এটা আচ্ছা মোম দেখাইছি কেন? মোম তো আমাদের হচ্ছে সরল লিপিড। তাহলে এই রাবারটা কিন্তু একটা উদ্ভূত লিপিড। এই রাবারটা কিন্তু একটা কি? উদ্ভূত লিপিড। এটা রাবার। দেখ কোনটা উদ্ভূত লিপিডের উদাহরণ নয়? রাবার একটা উদ্ভূত লিপিড, স্টেরয়েড একটা উদ্ভূত লিপিড, টারপিনস যেটা হচ্ছে আমাদের সুগন্ধ সৃষ্টি করে। এটা কোথায় থাকে জানো? টারপিনসটা এই যে আমাদের সবার প্রিয় একটা পাতা আছে না, পুদিনা পাতা, সেই পুদিনা পাতা। তারপর হচ্ছে যে হিন্দু ধর্মের জন্য খুব ইম্পর্টেন্ট একটা গাছ হচ্ছে তুলসী গাছ, তুলসী পাতা। এই যে সুগন্ধি যুক্ত যে পাতা আছে সেসব জায়গায় কিন্তু টারপিনস থাকে। তাহলে আমাদের উদ্ভূত লিপিডের উদাহরণ হচ্ছে তেল। আর স্টেরয়েডের মধ্যে আমাদের কিন্তু আছে কোলেস্টেরল, কোলেস্টেরল একটা আছে। তারপর আরেকটা আছে আর্গোস্টেরল, তারপর ডিজিটালিন। এগুলা কিন্তু হচ্ছে যে আমাদের স্টেরয়েডের উদাহরণ। ডিজিটালিন, এই ডিজিটালিনটা কিন্তু হৃদরোগের চিকিৎসায় ব্যবহার হয়। আর কোলেস্টেরলের মধ্যে দুইটা আছে, HDL, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, লো ডেনসিটি লিপোপ্রোটিন। এই হাই ডেনসিটি লিপোপ্রোটিনটা ভালো, লো ডেনসিটি লিপোপ্রোটিনটা খারাপ। হার্ট অ্যাটাক সহ হৃদরোগের জন্য দায়ী হচ্ছে
এই এল ডি এল। সেফালিন কোনটার উদাহরণ? আমাদের লিপিডের সাথে যখন কোনো একটা অন্য কিছু যুক্ত থাকে তখন সেটাকে বলি যৌগিক লিপিড। সেই যৌগিক লিপিডের মধ্যে গ্লাইকোলিপিড আছে, যে গ্লাইকোলিপিডের একটা উদাহরণ হচ্ছে ইন্টারফেরন। যে গ্লাইকোলিপিডের একটা উদাহরণ কি? ইন্টারফেরন। গ্লাইকোলিপিডটা ইন্টারফেরন একটা গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোলিপিডটা আমাদের কোথায় পাওয়া যায়? গ্লাইকোলিপিডটা পাওয়া যায় যেখানে আমাদের ক্লোরোপ্লাস্ট আছে, সে জায়গায় গ্লাইকোলিপিড পাওয়া যায়। ফসফোলিপিডটা হচ্ছে কোষঝিল্লি, ফসফোলিপিড বাইলেয়ার। কোষঝিল্লির মূল উপাদান হিসাবে আমাদের ফসফোলিপিড কাজ করে। এই ফসফোলিপিডটা কোথায় পাওয়া যাবে? ফসফোলিপিডটা পাওয়া যাবে হচ্ছে আমাদের এই সেফালিন, তারপর ফসফোটাইডিক অ্যাসিড, তারপর হচ্ছে যে আমাদের লেসিথিন, এরা হচ্ছে আমাদের ফসফোলিপিড। তাহলে ফসফোলিপিড, সেফালিন, আরো কিছু আছে লেসিথিন, আমরা নবম অধ্যায়ে লেসিথিন বাহক মতবাদ পড়ি। তারপর আছে ফসফোটাইডিক অ্যাসিড, এরা হচ্ছে আমাদের কি হিসেবে কাজ করে? ফসফোলিপিড হিসেবে কাজ করে। গ্লাইকোলিপিড যেটা আছে, গ্লাইকোলিপিডটা হচ্ছে সূর্যমুখী, তারপর হচ্ছে তুলা, এদের বিচে গ্লাইকোলিপিড পাওয়া যায়। সালফোলিপিডটা হচ্ছে আমাদের শুধু ক্লোরোপ্লাস্টে সীমাবদ্ধ থাকে। ক্লোরোপ্লাস্টে কি থাকে? জাস্ট ক্লোরোপ্লাস্টে এরা সীমাবদ্ধ থাকে। গ্লাইকোলিপিডটা হচ্ছে সূর্যমুখী ও তুলার বীজে থাকে। গ্লাইকোলিপিড থাকে, তুলার বীজে থাকে। একই সাথে গ্লাইকোলিপিডটা কিন্তু আমাদের ক্লোরোপ্লাস্টের আবরণেতে থাকে। ক্লোরোপ্লাস্টের আবরণে কি থাকে? গ্লাইকোসিল গ্লিসারাইড। ক্লোরোপ্লাস্টের আবরণে কি থাকে? গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। আসো, সূর্যমুখী ও তুলার বীজে কি থাকে? প্যারাগ্রাফে আমরা পড়ে আসছি গ্লাইকোলিপিড সূর্যমুখী এবং তুলার বীজে থাকে। এরপরে হচ্ছে কোন লিপিডকে ব্যাড কোলেস্টেরল বলা হয়? জানতে চায় বাংলা, জবাব চায় বাংলা, বলে দাও। জবাব চায় বিওবি, বলে দাও উত্তর এটা। নিচের কোনটি সুবাস সৃষ্টি করে? এটারও জবাব চাই, বলে আসছি। ইম্পর্টেন্ট ইনফরমেশন এগুলা। এরপরের প্রশ্ন, উদ্ভিদে বিদ্যমান কোন স্টেরয়েড হার্ট রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়? হৃৎপিণ্ডের চিকিৎসায় ব্যবহার করা হয় ডিজিটালিন। আর্গোস্টেরল, আলু, চুপড়ি আলুতে আর্গোস্টেরল, নিউরোস্পোরা, তারপর হচ্ছে যে ইস্ট, এগুলোর মধ্যে আর্গোস্টেরল পাওয়া যায়। নিউরোস্পোরা, তারপর হচ্ছে ইস্টে, নিউরোস্পোরা, ইস্ট। আমি অনেক কিছু পড়াইতেছি, হুটার কিছু ছোট ছোট ভুল হয়ে যেতে পারে, যদি আমার কিছু ভুল হয় কমেন্টে জানায় দিবা। কোলেস্টেরলটা পাওয়া যায় আলু এবং চুপড়ি আলুতে, আলু এবং হচ্ছে চুপড়ি আলু, আলু আর চুপড়ি আলু। এই চুপড়ি আলুতে অঙ্গজ প্রজনন কিভাবে হয় কমেন্টে জানাও তো। চুপড়ি আলুর অঙ্গজ প্রজনন হিন্স দিয়ে দিলাম, বুচু দিয়ে মনে রাখি। এই চুপড়ি আলুর অঙ্গজ প্রজনন দশম অধ্যায়ের পড়া। মানবদেহে ভিটামিন এ তৈরি হয় কোথা থেকে? ভিটামিন এ তৈরি হয় বিটা ক্যারোটিন থেকে। এক অণু বিটা ক্যারোটিন ভেঙে হচ্ছে 2 অণু ভিটামিন এ তৈরি হয়। এই ভিটামিন এ থেকে তৈরি হয় মানবদেহে গিয়ে রডোপসিন নামক প্রোটিন, যেটা রড কোষের প্রোটিন। তার অভাব হলে রাতকানা রোগ হয়। সো ভিটামিন এ নাই, রডোপসিন তৈরি হবে না, রড কোষ প্রোটিন পাবে না, রাতকানা রোগ হবে। সূর্যালোকের সাহায্যে কোন ভিটামিন তৈরি হয়? সূর্যালোকের সাহায্যে তৈরি হয় ভিটামিন ডি। ভিটামিন ডি তৈরিতে সূর্যালোকের প্রভাব থাকে। রক্তদঞ্চনে বিশেষ ভূমিকা রাখে ফসফোলিপিড। রক্তদঞ্চনে বিশেষ ভূমিকা রাখে কে? ফসফোলিপিড। ফসফোলিপিড রক্তদঞ্চনে ভূমিকা রাখে। প্লাস ফসফোলিপিড হচ্ছে আয়নের বাহক হিসেবে কাজ করে। আয়ন বাহক, যেমন লেসিথিন বাহক মতবাদ আছে, লেসিথিনকে একটা ফসফোলিপিড আয়ন বাহক হিসেবে কাজ করে। গ্লাইকোপ্রোটিন আছে, লিপোপ্রোটিন আছে, গ্লাইকোলিপিড আছে। দুধের কেসিনোজেন পরে আসছিলাম। দুধের কেসিনোজেন আমাদের কি প্রোটিন? দুধের কেসিনোজেন হচ্ছে আমাদের ফসফোপ্রোটিন। ডিমের ভাইটালিন আর দুধের কেসিনোজেন, এই দুইটা কি ছিল? ফসফোপ্রোটিন। আর এই যে আমাদের হচ্ছে লিপোপ্রোটিন আছে, লিপিড প্লাস প্রোটিন, এটাকে বলি লিপোপ্রোটিন। এটা রক্তরসে থাকে লিপোপ্রোটিনটা। নিম্নের কোনটি এনজাইমের রাসায়নিক বৈশিষ্ট্য নয়? উচ্চ তাপে কার্যকারিতা নষ্ট হয়, বৈশিষ্ট্য নয় বলছে। উচ্চ তাপে কার্যকারিতা নষ্ট হয়, এটা আমাদের হচ্ছে এনজাইমের বৈশিষ্ট্য। উচ্চ চাপে কার্যকারিতা নষ্ট এরকম কিছু তো বলা ছিল না, এটা তাহলে বৈশিষ্ট্য না। অম্লীয় ক্ষারীয় উভয় পরিবেশে কাজ করতে পারে, যেমন পেপসিন অম্লীয় পরিবেশে কাজ করে, ট্রিপসিন ক্ষারীয় পরিবেশে কাজ করে। অতিবেগুনি রশ্মির প্রভাবের কার্যকারিতা নষ্ট, এটাও সত্যি, কারণ যেহেতু প্রোটিন
অতি উচ্চ তাপ আর অতি বেগুনি রশ্মি প্রোটিন নষ্ট করবে। সো উচ্চ চাপে কার্যকারিতা নষ্ট হয় এরকম কোনো কথাবার্তা বইয়ে বা কোথাও কি আছে? উত্তর হচ্ছে নাই। তাহলে উচ্চ চাপে কার্যকারিতা নষ্ট হয় এই কথার ভিত্তি নাই। ভিত্তি আছে? ভিত্তি নাই। তারপরে প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি এনজাইমের কার্যকারিতা প্রভাবক নয়? তাপমাত্রা একটা প্রভাবক, পিএইচ একটা প্রভাবক, ধাতু হচ্ছে যে কিছু ধাতু হচ্ছে যে কমায়, কিছু ধাতু বাড়ায়। আমাদের হচ্ছে এনজাইমের কার্যক্ষমতা কমায় বাড়ায় এরকম ধাতু অধাতু আছে। ধাতুর মধ্যে কোন কোন ধাতু হচ্ছে যে এনজাইমের কর্মক্ষমতা বাড়ায়? এনজাইমের কর্মক্ষমতা বাড়ায় হচ্ছে ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ। ম্যাগনেসিয়াম তারপর ম্যাঙ্গানিজ। আর কমায় কারা কারা? কমায় হচ্ছে সিচকা, সিলিকন, জিঙ্ক, কপার। এরা হচ্ছে সিলভার, জিঙ্ক, কপার। এরা হচ্ছে সিলভার, জিঙ্ক, কপার। এরা হচ্ছে যে আমাদের ধাতুর কর্মক্ষমতা কমায় বাড়ায় হচ্ছে ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ। অধাতুর কোনো ভূমিকাই এনজাইমের মধ্যে নাই। এনজাইমের মধ্যে নাই। পিএইচ হচ্ছে কার কত লাগে বলো তো? পেপসিনের পিএইচ কত? ট্রিপসিনের পিএইচ কত? কমেন্টে জানায় যাও পেপসিনের পিএইচ কত, ট্রিপসিনের পিএইচ কত। কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশকে কি, নন প্রোটিন অংশকে কি বলা হয়? দেখো এনজাইম যে আছে সেটা প্রোটিন থেকে তৈরি হয়, এটা তো আমরা জানি। এই প্রোটিন প্লাস নন প্রোটিন মিলে হচ্ছে যে আমাদের কি হয়? প্রোটিন প্লাস নন প্রোটিন। এই প্রোটিন প্লাস নন প্রোটিন মিলে হচ্ছে আমাদের কনজুগেটেড প্রোটিন তৈরি হয়। কি হয়? কনজুগেটেড প্রোটিন। এটা আমাদের আরো ভালো এনজাইম হিসেবে কাজ করে। এই প্রোটিন অংশকে বলা হয় অ্যাপো এনজাইম। আর নন প্রোটিন অংশকে কি বলি আমরা? প্রস্থেটিক গ্রুপ। নন প্রোটিন এনজাইমকে আমরা বলি হচ্ছে প্রস্থেটিক গ্রুপ বলি। এই প্রস্থেটিক গ্রুপের মধ্যে যদি হচ্ছে কোনো মেটাল থাকে তখন তাকে কোফ্যাক্টর বলা হয়। কোনো জৈব যৌগ যদি থাকে তখন তাকে বলা হয় কোএনজাইম বলা হয়। এই প্রস্থেটিক গ্রুপ হিসেবে কোনো মেটাল যদি যুক্ত হয় তখন তাকে বলি কোফ্যাক্টর। এই প্রস্থেটিক গ্রুপ হিসেবে কোনো জৈব যৌগ যদি যুক্ত হয় তখন তাকে কি বলি আমরা? কোএনজাইম বলি। কি বলি? কোএনজাইম বলি। তাহলে কনজুগেটেড প্রোটিনের নন প্রোটিন অংশকে কি বলি আমরা? অ্যাপো এনজাইম বলি। ঠিক আছে, এখন দেখো যে কোনটা কোএনজাইম নয়। এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটা একটা কোএনজাইম। ডিএনএ কোনো কোএনজাইম নয়। এফএমএন ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। এনএডি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এরা সবাই কোএনজাইম। কমেন্টে আমাকে তোমরা জানাও যে এই এনএডিপি এর ফুল ফর্ম কি? NADPH প্লাস H প্লাস এর ফুল ফর্ম কি? FAD এর ফুল ফর্ম কি? NADH প্লাস H প্লাস এর ফুল ফর্ম কি? এগুলোর ফুল ফর্ম জানাও। সবগুলোর ফুল ফর্ম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন সংযোজন আর বিয়োজনের মাধ্যমে যে সকল এনজাইম কাজ করে। হাইড্রোজেন যুক্ত আর হাইড্রোজেন মুক্ত। হাইড্রোজেন মুক্ত। কোন জায়গায় আমরা জানি যে ইলেকট্রন জারণ আর বিজারণ। জারণ মানে ইলেকট্রনের ছাড়ন। জারণ মানে কি? ইলেকট্রনের ছাড়ন। আর বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ। ঠিক তেমনি কোথাও হাইড্রোজেন যুক্ত আর মুক্ত হইলে সেই জায়গায় ঘটে হচ্ছে জারণ বিজারণ। বলো কোথায় জারণ আর কোথায় বিজারণ হয়? হাইড্রোজেন যুক্ত হইলে কি আর মুক্ত হইলে কি? সো হাইড্রোজেন যুক্ত মুক্তের ক্ষেত্রে জারণ বিজারণ আছে, তাহলে সেটাকে বলি আমরা অক্সিডো রিডাকটেজ এনজাইম হচ্ছে আমাদের এই জায়গায় কাজ করে। কোন এনজাইম কাজ করে? অক্সিডো রিডাকটেজ। কাইনেজ কোন ধরনের এনজাইম? কাইনেজ আমাদের হচ্ছে এনজাইমগুলোর ক্ষেত্রে আইইউবি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট স্বীকৃত এনজাইম হচ্ছে 6টা। স্বীকৃত এনজাইম কয়টা? স্বীকৃত এনজাইম হচ্ছে 6টা। এটা মনে রাখি অথ লিল ও দিয়ে আসে অক্সিডো রিডাকটেজ। টি দিয়ে আসে কি? ট্রান্সফারেজ। এইচ দিয়ে আসে হাইড্রোলেজ। এল দিয়ে আসে লাইএজ। আরেক এল দিয়ে আসে লাইগেজ। আর আই দিয়ে আসে হচ্ছে আইসোমারেজ। গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, আইসোমারেজ। এই যে কাইনেজ মানে কি? কাইনেজ মানে হচ্ছে ফসফেট গ্রুপ সে হচ্ছে যে যুক্ত বা মুক্ত করে। ফসফেট গ্রুপ যুক্ত বা মুক্ত করে। আমাদের এই এনজাইমটা হচ্ছে মূলত
ট্রান্সফারেজ এনজাইম। ট্রান্সফারেজ এনজাইম আমাদের কাইনেজ এনজাইমটা ফসফেট যুক্ত বা মুক্ত করে, খুব ইম্পর্টেন্ট সালোক সংশ্লেষণ শোষণের ক্ষেত্রে। এটা হচ্ছে ট্রান্সফারেজ এনজাইম। কোন এনজাইম? ট্রান্সফারেজ এনজাইম। কত ডিগ্রির উপর এনজাইম নিষ্ক্রিয় হয়ে যায়? 40 ডিগ্রির উপর গেলে এনজাইম অজ্ঞান হয়ে যায়, আর এনজাইম কোনো কাজ করে না, কারণ এনজাইমটা একটা প্রোটিন, সে প্রোটিনের ডিনেচারেশন হয়ে যায়, প্রোটিনের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যায়। ট্রিপসিন এনজাইমের অপটিমাম পিএইচ, ট্রিপসিন ক্ষারীয় পিএইচ এ কাজ করে, এখানে ক্ষারীয় পিএইচ একটাই দেওয়া আছে 8। আমাদের হচ্ছে যে এই 2 এটায় কাজ করে হচ্ছে পেপসিন, পেপসিন কাজ করে হচ্ছে 2 পিএইচ এ কাজ করে পেপসিন। পনির তৈরিতে এনজাইম লাগে হচ্ছে রেনিন, দুধ থেকে পনির তৈরিতে এনজাইম লাগে কে? রেনিন। টাইলিন কোথায় থাকে? টম, টাইলিন আর মল্টেজ থাকে লালারসে থাকে, তাই না? আর কেসিন হচ্ছে কি? দুধের প্রোটিনকে বলা হয় কেসিন। চোখের ছানির অস্ত্রোপচার, এই চোখের ছানির অস্ত্রোপচারের ক্ষেত্রে ডক্টর জোসেফ স্পিনা আবিষ্কার করেন ট্রিপসিন, এই এনজাইমটা ব্যবহার করে চোখের ছানির অপারেশন করা যাবে। এই ছিদ্রটা কতটুকু করছিল ট্রিপস এই জোসেফ স্পিনা? বলো তো ছিদ্রের সাইজটা আমাকে কমেন্টে জানাও। মস্তিষ্ক ও ধমনীতে রক্ত জমাট বাঁধলে সেই রক্ত গলাইতে একটা এনজাইম সাহায্য করে, তার নাম ইউরোবাইলেজ, তার নাম ইউরোবাইলেজ। এই জায়গায় জৈবিক ব্যবহার, রাসায়নিক ব্যবহারে অনেক কথাবার্তা বলা আছে ভাই, আমার কাছে এই কয়টা জিনিস ইম্পর্টেন্ট মনে হয়েছে। সবকিছু তুমি পড়তে পারো, এই কয়টা জায়গা বেশি গুরুত্বপূর্ণ আমাদের। নিচের কোনটা সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন? সরল প্রোটিনের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন হচ্ছে আমাদের কি? এই প্রোটামিন। প্রোটামিন যে আছে, এই প্রোটামিনটা সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন। আর সরল কথা না থাকলে শুধু যদি থাকে হচ্ছে ক্ষুদ্র প্রোটিন, তাহলে কিন্তু সেটা হবে ইনসুলিন। ক্ষুদ্র প্রোটিন বললে সেটা হবে ইনসুলিন, হবে ক্ষুদ্র প্রোটিন। সালোক সংশ্লেষণের সময় কোন পেন্টোজ শর্করাটি ব্যবহার হয়? সালোক সংশ্লেষণের সময় কোন পেন্টোজ শর্করাটা ব্যবহার হয়? রাইবোজ, রাইবুলোজ, স্টার্চ, ডিঅক্সিরাইবোজ। তোমাদেরকে আরইউবিপির কথা মনে আছে? আরইউবিপি এর সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কি তৈরি করতে আমাদের? কি তৈরি করে? কিটো অ্যাসিড তৈরি করে। সেই কিটো অ্যাসিড ভেঙে C3 চক্রে আমাদের 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। কিটো অ্যাসিড ভেঙে কি হয়? 3-PGA। এই যে তোমার আরইউবিপি এর ফুল ফর্ম হচ্ছে রাইবোলোজ 1,5-বিসফসফেট। তো সালোক সংশ্লেষণের সময় কোন পেন্টোজ শর্করাটি ব্যবহার হয়? রাইবোলোজ 1,5-বিসফসফেট। তো আমরা কিন্তু হচ্ছে কোষ রসায়ন থেকে এই 50টা এমসিকিউ আনছি। তো আমি প্রশ্ন ফার্স্ট চক্রের কোনো মানুষ না, সো কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা আমি জানি না। সো আমি আমার নলেজ থেকে তোমাকে, আমার নলেজ অ্যানালাইসিস থেকে আমি তোমাকে 50টা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে বলছি। এখান থেকে আসতেও পারে, নাও আসতে পারে, এমন হতে পারে এখান থেকে 1-2টা চলে আসলো, এমন হতে পারে আসলো না। কিন্তু বিষয় হচ্ছে যে এই 50টার সাথে আরো 200 ইনফরমেশন কিন্তু আমি তোমাকে বলছি। সো পুরো জায়গা থেকে আসার সম্ভাবনা আছে, কিন্তু মূল বই ইম্পর্টেন্ট, মূল বই ইম্পর্টেন্ট, মূল বই ইম্পর্টেন্ট, ভালো করে পড়। এরপর আমরা এখন যাব অণুজীবের মধ্যে। চলো আমরা নেক্সট টপিক হচ্ছে অণুজীবের মধ্যে যাই। অণুজীব, অণুজীবটা খুব ইম্পর্টেন্ট। অণুজীব থেকে গত বছর প্রশ্ন আসছে কয়টা জানো? 5টা প্রশ্ন আসছে। অণুজীবের পরতে পরতে থেকে প্রশ্ন আসে। এই অণুজীব যে আছে, অণুজীবের ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমাদের যে ভাইরাস আছে, এই ভাইরাসের আবিষ্কারক হচ্ছে যে হিসাবে কে কাজ করে? ভাইরাসের আবিষ্কারক, ভাইরাস, ব্যাকটেরিয়া, এরা হচ্ছে অণুজীব। তো অণুজীব কারা কারা? আমাদের বইয়ে বলা আছে ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, সায়ানোব্যাকটেরিয়া, এরা অণুজীব বলছে। ভাইরাস কি অণুজীব কি অণুজীব না, এটা নিয়ে বিজ্ঞানীরা এখনো কনফিউজড। কারণ ভাইরাসটা কখনো জীব হিসেবে আচরণ করে, কখনো জীব হিসেবে আচরণ করে না। সো দ্যাটস ওয়াই ভাইরাসটা নিয়ে কিন্তু একটা কনফিউশন আছে, জীব না জড়। তাই বিজ্ঞানীরা কেউ কেউ বলে এই অণুজীব, কেউ কেউ বলে এই অণুজীব না। ভাইরাসের আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা হয় কাকে? ভাইরাস, প্রথম আবিষ্কৃত ভাইরাস কোনটা জানো? প্রথম আবিষ্কৃত ভাইরাস হচ্ছে টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাস। প্রথম আবিষ্কৃত ভাইরাস, প্রথম আবিষ্কৃত ভাইরাস কে? প্রথম আবিষ্কৃত ভাইরাস হচ্ছে টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাস। প্রথম ভাইরাস গঠিত রোগ কোন রোগটা হচ্ছে? প্রথম ভাইরাস গঠিত রোগ কোনটা? প্রথম ভাইরাস গঠিত রোগ, প্রথম ভাইরাস গঠিত রোগ হচ্ছে আমাদের কে? প্রথম ভাইরাস গঠিত রোগ হচ্ছে গুটি বসন্ত বা স্মল পক্স। গুটি বসন্ত বা ইংরেজিতে বলি কি? স্মল পক্স। গুটি বসন্ত বা ইংরেজিতে এটাকে কি বলি? স্মল পক্স। গুটি বসন্ত বা ইংরেজিতে কি বলি? স্মল পক্স বলি। ভাইরাসের আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা হয় কাকে? টিএমবি নিয়ে প্রথমে হচ্ছে যে আমাদের অনেক খেলা হয়। তো এখানে ম, আ, শ, তিনজন বিজ্ঞানী এই টিএমবি নিয়ে কাজ করছে। ম দিয়ে আসে হচ্ছে মায়ার, বিজ্ঞানী অ্যাডলফ মায়ার হচ্ছে টিএমবি নিয়ে কাজ করছে। আ দিয়ে এসে আইভানোভস্কি, আইভানোভস্কি
তিনিও টিএমবি নিয়ে কাজ করছে। স্বদিয়াসী স্ট্যানলিও টিএমবি নিয়ে কাজ করছে। মায়ার বলছে যে মায়ের কাছে নিয়ে যে ভাই ভাই দেখেন তামাকের মধ্যে কেমন ছোপ ছোপ দাগ পড়ে গেছে। মায়ার বলছে তামাকের মধ্যে যেহেতু ছোপ ছোপ দাগ পড়েছে এটা একটা রোগ, তাহলে তামাকের ছোপ ছোপ দাগকে রোগ হিসেবে অভিহিত করে মায়ার। আইভানোভস্কি বলে যেহেতু এটা রোগ, এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ হতে পারে, ততদিন অলরেডি ব্যাকটেরিয়াদক ফিল্টার আবিষ্কৃত হয়ে গেছে। আইভানোভস্কি ব্যাকটেরিয়াদক ফিল্টার দ্বারা এই তামাকের মোজাইক রোগটাকে পৃথক করার চেষ্টা করে কিন্তু পারে না। তখন বলে তামাকের মোজাইক রোগ যেহেতু ব্যাকটেরিয়াদক ফিল্টার দ্বারা পৃথক হইল না, তাহলে এটা ব্যাকটেরিয়া থেকে ছোট ক্ষুদ্র, এটা একটা বিষ জাতীয়, এটা একটা ভাইরাস। তো ভাইরাস সম্পর্কে সর্বপ্রথম কথা বলে কে? আইভানোভস্কি। তিনি কিন্তু সফল হয়নি, কিন্তু ব্যর্থ হয়ে সেখান থেকে থিসিস দিয়ে ভাইরাস আবিষ্কার করে ফেলছে। এজন্য ভাইরাসের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি পায় হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি। স্ট্যানলি সর্বপ্রথম ভাইরাসটাকে কেলাসিত করে পৃথক করেন। তাহলে ভাইরাসকে কেলাসিত করে পৃথক করে কে? স্ট্যানলি। এই জন্য স্ট্যানলিকে বলা হয় ভাইরোলজির জনক, কারণ স্ট্যানলি আসার পরই ভাইরাস নিয়ে থরো রিসার্চ এগুলো শুরু হইতে পারছে। তারপর দেখো আমাদের হচ্ছে কোন বিজ্ঞানী টিএমবি কে তামাক পাতা থেকে কেলাসন প্রক্রিয়া পৃথক করেন? এটা বলে দিচ্ছি অলরেডি। জবাব চাই বাংলা, জবাব দাও জবাব দাও জবাব দাও, জবাব চাই বিওবি। উত্তর দাও, এটা কুইটির উত্তর কি? বৃহত্তম ভাইরাস কোনটা? ভাইরাসের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ভাইরাসের কথা বইয়ের মধ্যে বলা আছে। ক্ষুদ্রতম ভাইরাস, ক্ষুদ্রতম ভাইরাস হিসেবে কাকে অভিহিত করছে? ক্ষুদ্রতম ভাইরাস হিসেবে অভিহিত করছে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। এর চেয়েও ছোট ভাইরাস আছে আমাদের আবুল হাসান স্যারের বইয়ে, গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাসটাকে সবচেয়ে ছোট ভাইরাস বলছে। সবচেয়ে বড় ভাইরাস রিসেন্টলি আবিষ্কার হয়েছে প্যান্ডোরা ভাইরাস। প্যান্ডোরা বক্সের মতো প্যান্ডোরা ভাইরাস বর্তমানে আবিষ্কৃত সবচেয়ে বড় ভাইরাস। আর করোনা ভাইরাসকে বলা হয় বৃহত্তম আরএনএ ভাইরাস। বৃহত্তম কি? বৃহত্তম আরএনএ ভাইরাস। করোনা ভাইরাস হচ্ছে বৃহত্তম আরএনএ ভাইরাস। করোনা ভাইরাস কি? বৃহত্তম আরএনএ ভাইরাস হচ্ছে কি আমাদের এই করোনা ভাইরাস। আর আমাদের ক্ষুদ্রতম ভাইরাস গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। তোমাদের বই ভ্যারিওলার কথা বলা আছে 280 থেকে 320 ন্যানোমিটার, বাট ভ্যারিওলা আমাদের হচ্ছে বৃহত্তম ভাইরাসের মধ্যে আসে না। প্যান্ডোরা ভাইরাস এর চেয়েও বড় আমাদের বের হয়েছে। কোনটিকে ভাইরাসের জন্য সত্য নয়? ভাইরাস স্বাধীনভাবে প্রজননক্ষম না, অভিযোজন ক্ষমতা সম্পন্ন ভাইরাস, তীব্রভাবে অভিযোজন ক্ষমতা সম্পন্ন, ভ্যারিয়েশন বা প্রকরণ তৈরি হতে পারে। কোষীয় না, ভাইরাস তো অকোষীয়। ভাইরাস কোষীয়? অকোষীয়। ভাইরাস অতি আণুবীক্ষণিক। স্বাধীনভাবে প্রজনন ক্ষম না এই কথাটাও তাইলে সত্যি। ভাইরাস অকোষীয় এবং অতি আণুবীক্ষণিক এই কথাটা হচ্ছে সত্য নয় বা মিথ্যা। ভাইরাস কোষীয় বলা আছে, ভাইরাস কি? অকোষীয়, অ্যাসেলুলার। ভাইরাসে কোনো কোষ নাই। তারপর দেখো কোনটিকে কিউবিকাল ভাইরাস বলা হয়? ভাইরাসের আকৃতিটা খুব ইম্পর্টেন্ট। দন্তাকার ভাইরাস কারা কারা? দন্তাকার ভাইরাস, দন্তাকার ভাইরাস। দন্তাকার ভাইরাস হচ্ছে নামের মধ্যে ম থাকে যদি, মামস ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, তারপর হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস, দন্তাকার ভাইরাস। গোলাকার ভাইরাস কারা কারা? গোলাকার বা স্ফেরিক্যাল ভাইরাস হচ্ছে আমাদের হি প্লেস ইন টিম ঢাকা। হি প্লেস ইন টিম ঢাকা। হি প্লেস ইন টিম ঢাকা। হি প্লেস ইন টিম ঢাকা ঢাকা সাইকেল। ঢাকা সাইকেলে সে খেলে। তাহলে হি দিয়ে এইচআইভি, প্লে দিয়ে পলিও, টিম দিয়ে টিআইভি, পলিও টিম দ্বারা টিআইভি, ঢাকা দিয়ে ডেঙ্গু, সাইকেল দিয়ে কি আসে? সাইকেল দিয়ে সাইকেল। আচ্ছা আমাকে বলো তো কোন বিজ্ঞানী বলে ভাইরাস ভাইরাসি? এই কথাটা বলে কোন বিজ্ঞানী ফেমাস হয়ে গেছে? বলো তার নাম কি? তো এরা হচ্ছে গোলাকার ভাইরাস। তো সাইকেল দিয়ে সাইকেল লিখছি না, সাইকেল দিয়ে হবে আমাদের প্রিয়ান প্রিয় করোনা চাচ্চু, করোনা চাচ্চু। তারপর হচ্ছে কিউবিকাল, কিউবিকাল বা ঘনক্ষেত্রকার, কিউবিকাল বা ঘনক্ষেত্রাকার বা পাউরুটির মতো। কিউবিকাল বা ঘনক্ষেত্রাকার বা পাউরুটির মতো। কারা কারা কিউবিকাল বা ঘনক্ষেত্রাকার বা পাউরুটির মতো আসতে পারে? কে আসতে পারে? কারা আসতে পারে কিউবিকাল ঘনক্ষেত্রাকার বা পাউরুটির মতো? ভ্যাকেশনে হাঁপানি, ভ্যাকসিনিয়া আর হচ্ছে হারপিস। ভ্যাকসিনিয়া আর কি? হারপিস। এই দুইজন হচ্ছে আমাদের কিউবিকাল বা ঘনক্ষেত্রাকার বা পাউরুটির মতো। তারপরে আসে হচ্ছে যে আমাদের সূত্রাকার বা সিলিন্ড্রিকাল। সূত্রাকার বা সিলিন্ড্রিকাল। সূত্রাকার বা সিলিন্ড্রিকাল হচ্ছে ইবলিশ, ইবোলা আর হচ্ছে মটরের স্ট্রিক। ইবোলা আর কি?
মটরের স্ট্রিক, ইবোলা এবং কি মটরের স্ট্রিক, এই দুইটা হচ্ছে আমাদের সূত্রাকার বা সিলিন্ড্রিকাল, সূত্রাকার বা সিলিন্ড্রিকাল। আরেকটা বাকি থাকে ডিম্বাকার, ডিম্বাকারকে বা ওভাল শেপকে ইনফ্লুয়েঞ্জা, ডিম্বাকার হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ডিম্বাকার হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তাহলে দেখো কোনটা কিউবিক্যাল ভাইরাস, অনেক কিছু বলে ফেলছে কিউবিক্যালের জন্য, ভ্যাকসিনিয়া হচ্ছে আমাদের কি এই কিউবিক্যাল ভাইরাস। কোনটা কিউবিক্যাল ভাইরাস? ভ্যাকসিনিয়া। কোনটিতে একসূত্রক ডিএনএ পাওয়া যায়? একসূত্রক ডিএনএ কোথায় পাওয়া যায়? একসূত্রক ডিএনএ কই পাবো আমি? একসূত্রক ডিএনএটা পাবোটা কোথায়? একসূত্রক ডিএনএটা আমি পাবো হচ্ছে কোন জায়গায়? দেখো আমাদের হচ্ছে প্রথমে জানতে হবে দ্বিসূত্রক ডিএনএ, কারণ এটা সবচেয়ে ফেমাস। দ্বিসূত্রক ডিএনএ, একসূত্রক আরএনএ সবচেয়ে ফেমাস। দ্বিসূত্রক ডিএনএ পাওয়া যায় হচ্ছে তাই ভ্যাকেশনে টিটুর ভারী হাঁপানি হলো, তাই ভ্যাকেশনে টিটুর ভারী হাঁপানি হলো, তাই দিয়ে আসে টিআইভি, দ্বিসূত্রক ডিএনএ। ভ্যাকেশনে দিয়ে কি আসে বাবুরা? ভ্যাকসিনিয়া। ভ্যাকেশনে দিয়ে আসে হচ্ছে ভ্যাকসিনিয়া। টি2 দিয়ে কি আসে? টি2 ভাইরাস। বাড়ি দিয়ে কি আসে? ভ্যারিওলা। হাঁপানি দিয়ে আসে অ্যাডেনো হারপিস। ঠিক আছে, এরা সবাই দ্বিসূত্রক ডিএনএ। ব্যাকটেরিওফাজের আরেকটা নাম হচ্ছে টি2 ফাজ। ব্যাকটেরিওফাজের আরেকটা নাম কি? টি2 ফাজ। কলিফাজ যে আছে এইটা একসূত্রক ডিএনএ। কলিফাজটা কি? একসূত্রক ডিএনএ। কলিফাজটা হচ্ছে আমাদের একসূত্রক ডিএনএ, যার মধ্যে হচ্ছে আমাদের 5, X এরকম বিভিন্ন ফাজ আসে। রিও ভাইরাসটা কি আমাদের? রিও ভাইরাস বা রিও ভিরিডিয়া, এটা হচ্ছে দ্বিসূত্রক আরএনএ। কারণ একসূত্রক আরএনএ ভাইরাস অনেক বেশি, দ্বিসূত্রক আরএনএ হচ্ছে আমাদের কম। একটা হচ্ছে রিও ভাইরাস, আরেকটা হচ্ছে রাইসটুমরো ভাইরাস। এখানে আসে, একটা আসে কে? রিও ভাইরাস আসে এখানে, আরেকটা আসে এই জায়গায় হচ্ছে রাইসটুমরো ভাইরাস। এরা আসে হচ্ছে যে আমাদের দ্বিসূত্রক আরএনএ ভাইরাস। তো একসূত্রক ডিএনএ ভাইরাস পেয়ে গেলাম, কলিফাজের মধ্যে পেয়ে গেলাম, আর কোনো ডায়নামিকের কথা নেই। রড শেপড বা দন্ডাকার ভাইরাস কোনটা? বলো, রড শেপ বা দন্ডাকার ভাইরাস কোনটা? প্রশ্ন দেখে আলফা মোজাক ভাইরাস দেখে দাগে আসলা না। রড শেপ বা দন্ডাকার ভাইরাসের উদাহরণ নয় কোনটা? রড শেপ বা দন্ডাকার ভাইরাসের উদাহরণ নয় কোনটা? রড শেপ বা দন্ডাকার ভাইরাসের উদাহরণ নয় কোনটা চাইছে? তাহলে মোজাইক, মামস, টিএম, তারপর কি টিএমবি, এরা হচ্ছে সব দন্ডাকার ভাইরাস। টিআইভি সে দন্ডাকার ভাইরাস না। বিজ্ঞানী হোমসের ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে হোমস বলছে ফেজাইন। উদ্ভিদ আক্রমণকারী ভাইরাস, উদ্ভিদ আক্রমণকারী ভাইরাস, উদ্ভিদ আক্রমণ করে যে ভাইরাস ফাইটোফেজাইন। প্রাণীকে আক্রমণ করে যে ভাইরাস তার নাম হচ্ছে জুওফেজাইন। প্রাণীকে আক্রমণ করে যে ভাইরাস তাকে কি বলি আমরা? প্রাণীকে আক্রমণ করে যে ভাইরাস তাকে বলি হচ্ছে আমরা জুওফেজাইন। প্রাণীকে আক্রমণ করে যে ভাইরাস তাকে কি বলি আমরা? তাকে বলি হচ্ছে আমরা জুওফেজাইন। প্রাণীকে আক্রমণ করে যে ভাইরাস তাকে কি বলি? জুওফেজাইন বলি। তার যে জায়গায় আমরা ছিলাম, দেখো কোন কথাটা আরএনএ ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা জানি ডিএনএ ভাইরাস সাধারণত প্রাণীদেহে রোগ সৃষ্টি করে। ডিএনএ ভাইরাস সাধারণত প্রাণীদেহে রোগ সৃষ্টি করে, আরএনএ ভাইরাস সাধারণত উদ্ভিদে রোগ সৃষ্টি করে। তাহলে এই কথাটা প্রযোজ্য নয়। টি2 ভাইরাস, টিআইভি ভাইরাস এরা বহুত আগে হচ্ছে কি, আমরা তাই ভ্যাকেশনে টি2 ভারী হাঁপানি হলো সেই জায়গায় পড়ে আসছি। টি2 টিআইভি এরা কি? ডিএনএ ভাইরাস। সাধারণত এনভেলপ থাকে না আরএনএ ভাইরাসের ক্ষেত্রে বলছে। দেখতে গোলাকার পাউরুটির ন্যায়। আরএনএ ভাইরাস হচ্ছে যে দেখতে গোলাকার পাউরুটির মতো হয় না, এরা দন্ডাকার হয়। আরএনএ ভাইরাস গুলা সাধারণত এনভেলপ থাকে না, এটাই আরএনএ ভাইরাসের ক্যারেক্টারিস্টিক। যে আরএনএ ভাইরাসের মধ্যে কি থাকে না? এনভেলপ থাকে না। এরপরে আসে যাক হচ্ছে ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস হচ্ছে যারা পোষক বা হোস্ট শিফট করে। এটা হচ্ছে হেন্স সি। এইচ দিয়ে এইচআইভি, ই দিয়ে ইবোলা, এন দিয়ে নাইল ভাইরাস, এস দিয়ে সার্স, আর সি দিয়ে সাথে মনে রাখতে পারি করোনা। ও করোনা যা করোনা। তাহলে হচ্ছে ইমার্জিং ভাইরাস নয় কোনটা? ইমার্জিং ভাইরাস নয় হচ্ছে
এই যে আমরা দেখতে পাচ্ছি ইবোলা, এইচআইভি, সার্স, টিএমবি ও কোনো ইমার্জিং ভাইরাসের জাতেও পড়ে না, ও কোনো ইমার্জিং ভাইরাসের জাতেও পড়ে না, ইমার্জিং ভাইরাস না। এরপর হচ্ছে প্রথম শনাক্তগত ভিরিয়ড কোনটা? ভিরিয়ড হচ্ছে আমরা জানি এক সূত্রক আরএনএ। ভিরিয়ড কি আমাদের? এক সূত্রক আরএনএ। ভিরিয়ড হচ্ছে এক সূত্রক আরএনএ যারা বৃত্তাকার অবস্থায় আছে, কোনো এর মধ্যে কোনো প্রোটিন নাই। যখন আমাদের এই প্রোটিন প্লাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড এই দুইটা একসাথে থাকবে তখন তাকে বলবো আমরা সম্পূর্ণ ভাইরাস। যখন একসাথে থাকবে না অসম্পূর্ণ ভাইরাস। এই সম্পূর্ণ ভাইরাস যখন রোগ সৃষ্টি করবে বা যখন সংক্রমণ করবে তখন তাকে বলবো ভিরিয়ন। ভাইরাস ইজ অন ফায়ার। যখন রোগ সৃষ্টি করে না তখন তাকে বলি লুলা, লুলা বা নিউক্লিয় ক্যাপসিড। লুলা বলি বা কি বলি? নিউক্লিয় ক্যাপসিড বলি। ঠিক আছে, ও কোনো কামের না, নিউক্লিয় ক্যাপসিড। প্রথম আবিষ্কৃত ভিরিয়ড হচ্ছে আমাদের পটেটো স্পিন্ডল টিউবার ভিরিয়ড। পটেটো স্পিন্ডল টিউবার ভিরিয়ড এটা হচ্ছে প্রথম আবিষ্কৃত ভিরিয়ড, PSTVD। আর হেপাটাইটিস ডি এর জন্য ভিরিয়ড দায়ী বলা হয়। নারিকেল গাছে ক্যাডাং ক্যাডাং রোগ সৃষ্টিকারী ভাইরাসও ভিরিয়ড দাবি করা হয়, কিন্তু প্রথম বলে দিছি তাইলে হচ্ছে পটেটো স্পিন্ডল টিউবার ভিরিয়ড ভাইরাস। ঠিক আছে, এটা মূল বইয়ের ইনফরমেশন না, আলিম স্যারের বই ইনফরমেশন আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, আমি তাই দিছি। প্রিয়ন্স কাকে বলি? প্রিয়ন্স হচ্ছে সংক্রামক প্রোটিন। প্রিয়ন্স কি? সংক্রামক প্রোটিন। প্রিয়ন্স হচ্ছে সংক্রামক প্রোটিন। প্রিয়ন্স কি? সংক্রামক প্রোটিন। প্রিয়ন্সের জন্য সত্য নয় কোনটা বলছে? প্রিয়ন্স প্রাণীতে রোগ সৃষ্টি করে, প্রোটিন বিদ্যমান, প্রিয়ন্সে নিউক্লিক অ্যাসিড দ্বিসূত্রক। এখানে শুধু প্রোটিন আছে, কোনো নিউক্লিক অ্যাসিড নাই। ম্যাড কাউ রোগ হয় প্রিয়ন্সের কারণে। একই সাথে প্রিয়ন্সের কারণে ভেড়া ও ছাগলে কি রোগ হয়? স্ক্যারপি। ভেড়া ছাগলে স্ক্যারপি। আর মানুষের ক্ষেত্রে কোথায় রোগ হয় প্রিয়ন্সের কারণে? মানুষের স্নায়ুতন্ত্রে। স্নায়ুতন্ত্রে দুইটা রোগ হয়, একটার নাম হচ্ছে কুরু আর একটার নাম হচ্ছে ক্রুজফেল্ড। ক্রুজফেল্ড, একটা হচ্ছে কুরু আর একটা হচ্ছে ক্রুজফেল্ড। এই দুইটা রোগ হয় মানুষের ক্ষেত্রে। নারিকেলের ক্যাডাং ক্যাডাং রোগ কার কারণে হয়? জানতে চাই বিওবি, বলে দাও। জানতে চাই বিওবি, উত্তর কমেন্টে জানাও যে আমাদের নারিকেল গাছে ক্যাডাং ক্যাডাং রোগ তৈরি করে কে। এরপরের প্রশ্ন, কোনটি আরএনএ ভাইরাস নয়? এখানে যে ভাইরাসগুলো আছে এর মধ্যে কোনটা আরএনএ ভাইরাস নয়? আরএনএ ভাইরাস নয় কোনটা আমাদের? সুগার ক্যান মোজাইক, অ্যাডেনোহার্পিস, র্যাবিস, ডেঙ্গু। অ্যাডেনোহার্পিস নামটা কোথায় জানি শুনছি মনে হচ্ছে না? দ্বিসূত্রক ডিএনএ ভাইরাসের মধ্যে কিন্তু অ্যাডেনোহার্পিস শুনছি। তো এই জায়গায় ভাইরাসের ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। টিটোফাজ নিয়ে নিচের কোনটা সত্য নয়? দিয়ে মাথাও লিচ থাকি, কথা সত্যি। মাথায় দ্বিসূত্রক ডিএনএ থাকে, কথা সত্যি। ডিএনএ তার নাইট্রোজেনের 50%, কথা সত্যি। লেজের 6টা স্পাইক থাকে, কথা মিথ্যা। কারণ লেজের স্পাইক থাকে কয়টা? 3টা স্পাইক থাকে। 6টা কি থাকে? 6টি স্পর্শক তন্তু থাকে। 6টা কি থাকে? 6টি স্পর্শক তন্তু থাকে। তাহলে এই কথাটা মিথ্যা কথা। কেন মিথ্যা কথা বললা? সার্স এর জন্য দায়ী ভাইরাস কোনটা? সার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, প্রচন্ড শ্বাসকষ্টের জন্য দায়ী নিপা ভাইরাস। এই নিপা ভাইরাসটা কাঁচা খেজুরের রস থেকে ছড়ায়। কাঁচা খেজুরের রস। কাঁচা খেজুরের রস থেকে, কাঁচা খেজুরের রসে আমাদের বেসিক্যালি বাদুর হচ্ছে মল ত্যাগ করে। বাদুর হচ্ছে মল ত্যাগ করে, বমি করে। সো বাদুর মূলত এই সার্সের বাহক। এই যে আমাদের নিপা ভাইরাসের বাহককে, এই নিপা ভাইরাসের বাহক হচ্ছে বাদুর। এই বাদুর হচ্ছে খেজুরের রস খেয়ে সেখানে নিপা ভাইরাস দিয়ে যায়। সেখান থেকে কাঁচা খেজুরের রস খেলে তোমার নিপা ভাইরাস হবে। তো সার্সের জন্য দায়ী নিপা ভাইরাস। ইবোলা ভাইরাসে কি হয়? সেল লাইসিস হয়। সেল লাইসিস হয়। আর ইবোলা কিন্তু একবার প্রায় মহামারী আকারে ছড়াইছিল, বাট বৈশ্বিক মহামারী না, ইবোলাটা এপিডেমিক আকারে ছড়াইছিল। এপিডেমিক মহামারী হয়ে গেছিল, বাট বৈশ্বিক মহামারী বা প্যান্ডেমিক হয় নাই। ফ্ল্যাভি ভাইরাস কারা কারা? ফ্ল্যাভি ভাইরাস আমাদের একটা স্পেশাল গোত্র। এই ফ্ল্যাভি ভাইরাসের মধ্যে হেপাটাইটিস সি ভাইরাস পড়ে, হেপাটাইটিস সি ভাইরাস পড়ে, জিকা ভাইরাস পড়ে, হেপাটাইটিস সি ভাইরাস, জিকা ভাইরাস। আমাদের প্রাণ প্রিয়, আমাদের চাহেতা
ডেঙ্গু ভাইরাস ওই জিকা ভাইরাস ফ্লাভি ভাইরাসের মধ্যে পড়ে। কে? ডেঙ্গু ভাইরাস ওই ফ্লাভি ভাইরাসের মধ্যে পড়ে। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। হার্পিস সিমপ্লেক্স নামে সিম্পল মনে হইলো, এ তত সিম্পল না। হার্পিস সিমপ্লেক্স কিন্তু হচ্ছে স্কিন ক্যান্সার তৈরি করতে পারে এইডস রোগী বা এইচআইভি আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ক্যাপোসি সার্কোমা বা স্কিন ক্যান্সারের জন্য কিন্তু এই হার্পিস সিমপ্লেক্স দায়ী। একটা কঠিন প্রশ্ন দিলাম, মেডিকেলে এই প্রশ্ন দেয় না কখনো, আর আমার কাছে মনে হয় যে কখন জানি এরকম একটা উদ্দীপক মার্কা প্রশ্ন মেডিকেলে দিতে পারে। দেখো, একটা উদ্দীপক দিয়ে একটা প্রশ্ন দিলাম, লাইন দেখি ভরকায় গেলা। ইজাজ আজ মেডিকেল ওয়ার্ডে গিয়ে এমন এক রোগী দেখতে পেল যিনি কোনোভাবেই পানি পান করতে পারছে না। উক্ত মন্তব্যের জন্য প্রযোজ্য হবে না। কি প্রযোজ্য হবে না? পানি পান করতে কষ্ট। এই রোগের নাম হচ্ছে হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক। সেই রোগী একদমই পানি পান করতে পারে না। এর জন্য দায়ী হচ্ছে র্যাবিস ভাইরাস। র্যাবিস ভাইরাস কি থেকে তৈরি হয়? র্যাবিস ভাইরাস কিন্তু কুকুরের কামড় থেকে, কুকুর বিড়ালের কামড় থেকে তৈরি হয়। এই র্যাবিস ভাইরাসটা আমাদের কিন্তু একবার হয়ে গেলে, কুকুর বিড়ালের কামড়ে জলাতঙ্ক হাইড্রোফোবিয়া একবার হইলে এর আর কোনো প্রতিষেধক নাই, রোগী আর বাঁচে না। উক্ত পরিস্থিতি হাইড্রোফোবিয়া নামে পরিচিত, কথা সত্যি। এটা ভাইরাস জনিত রোগ, এই কথাও সত্যি। উক্ত ব্যাকটেরিয়ার প্রতিষেধক দিলে ঠিক হবে, জিন্দেগিতে ঠিক হবে না। হাইড্রোফোবিয়া হইলে শেষ মরে যাবে, বিস্তার হয় রক্ত এবং লালারসের মাধ্যমে, কথা সত্যি। তাহলে হচ্ছে দেখো, এরকম একটা উদ্দীপক মার্কা প্রশ্ন কিন্তু দিতে পারে। তো বাই চান্স দিল, একটা দেখাই দিলাম। কোন ভাইরাসের আক্রমণে মাইক্রোসেফালি হয়? এই যে জিকা ভাইরাস, সেই জিকা ভাইরাসের আক্রমণে কিন্তু মাইক্রোসেফালি হয়। বাচ্চা, গর্ভবতী মায় যদি জিকা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, তার সন্তান ছোট মস্তিষ্ক নিয়ে জন্মায়। তো আমাদের ফ্ল্যাভি ভাইরাস কারা কারা সেটা তো আমরা জানলাম। এই অ্যাডিস মশকি বাহিত রোগ কারা কারা? কারা কারা এই অ্যাডিস মশকি দ্বারা ছড়ায়? অ্যাডিস মশকি বাহিত রোগ এক নম্বর হচ্ছে আমাদের এই জিকা ভাইরাস, এডিস মশকি বাহিত রোগ। ডাঙ্গু ভাইরাস, ডাঙ্গু ভাইরাস হচ্ছে আমাদের এই এডিস মশকি বাহিত রোগ। আরেকটা হচ্ছে আমাদের চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া। আরেকটা কি আমাদের চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া। এটাও অনেকটা ডেঙ্গুর মতোই। এটা হচ্ছে তত মরণঘাতী না, ডেঙ্গু কিন্তু মরণঘাতী আমাদের। ডেঙ্গুর কয়টা টাইপ আছে বলো তো? ডেঙ্গুর হচ্ছে 4টা সেরোটাইপ, 4টা সেরোটাইপ। ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4। এবং ডেঙ্গু রোগের কারণে কি হয়? অনেক খারাপ হয়, অনেক খারাপ, মানুষ মরে যায়, প্রচুর মানুষ মরে ডেঙ্গুর কারণে। চিকুনগুনিয়াটা ফ্ল্যাভি ভাইরাস গোত্রে না, এটা হচ্ছে আলফা ভাইরাস গোত্রের একটা ভাইরাস, চিকুনগুনিয়া। পিআরএসবি, পাপায়া রিং স্পট ভাইরাস। এটা নিয়ে কোনটা সত্য নয়? এর গণের নাম পটি ভাইরাস, কথা সত্যি। নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে, নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে বলছে। পিআরএসবি পি দ্বারা পেপে রিং স্পট রোগ হয়। পিআরএসবি পি আর পিআরএসবি ডাব্লিউ এই দুইটা দ্বারা পাপায়ার রিং স্পট হয়। যেহেতু এটা একটা উদ্ভিদ ভাইরাস, এটা হচ্ছে আরএনএ ভাইরাস, কথা ঠিক আছে। শুধুমাত্র উদ্ভিদ ভাইরাসের মধ্যে স্পেশালি ফুলকপির মোজাইক ভাইরাস। কার মোজাইক ভাইরাস? ফুলকপি। যে শীতকালে ফুলকপি পাওয়া যায় না, এই ফুলকপি মোজাইক ভাইরাস। উদ্ভিদ ভাইরাস গুলা বেসিক্যালি আরএনএ ভাইরাস হয়, এর মধ্যে ফুলকপির মোজাইক ভাইরাসটা একটা ডিএনএ ভাইরাস, এটা এক্সেপশনাল। পাপায়া রিং স্পট ভাইরাস দন্ডাকৃতির ব্যাকটেরিয়া, কথা ভুল। এই দন্ডাকৃতির কি? ভাইরাস। দন্ডাকৃতির কি? ভাইরাস। ব্যাকটেরিয়া কথাটা বলি তোর জাত মেরে দিল। তারপর আসে হচ্ছে দেখো অ্যানোজেনিটাল ক্যান্সার, বা এটাকে বলা হয় জরায়ু মুখে ক্যান্সার। অ্যানোজেনিটাল ক্যান্সার বা জরায়ু মুখে ক্যান্সার। জরায়ু মুখে ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের B6 ও B7 জিন, এই দুইটা আমাদের জরায়ু মুখে ক্যান্সার বা অ্যানোজেনিটাল ক্যান্সার, বা আরেকটা ইংরেজি হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। অ্যানোজেনিটাল ক্যান্সার ইংরেজিটা আসলে এখন অ্যাবসোলিউট হয়ে গেছে, এখন ব্যবহৃত হয় না। তাইলে এটা হবে প্যাপিলোমা ভাইরাস। প্যাপিলোমা ভাইরাস, এটা কি আমাদের প্যাপিলোমা ভাইরাস। আর পলিওমা, এই ভাইরাসটা হচ্ছে ইঁদুরের টিউমারের জন্য দায়ী। কার টিউমারের জন্য দায়ী? ইঁদুরের টিউমারের জন্য দায়ী। ইঁদুরের টিউমারের জন্য দায়ী, ঠিক আছে। বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, তারা কি সব ইনফ্লুয়েঞ্জা। বার্ড ফ্লুর জন্য দায়ী কে? H5N1 বার্ড ফ্লুর জন্য দায়ী। সোয়াইন ফ্লুর জন্য দায়ী কে? H1N1 সোয়াইন ফ্লু এর জন্য দায়ী। ভ্যারিসেলা জোস্টার কিসের জন্য দায়ী? চিকেন পক্সের জন্য দায়ী। জলবসন্তের জন্য দায়ী হচ্ছে ভ্যারিসেলা জোস্টার। ভ্যারিওলা কার জন্য দায়ী? এটা তুমি আমাকে কমেন্টে জানাও। ভ্যারিওলা ভাইরাস দিয়ে কোন রোগ হয়?
সাধারণত কোন হেপাটাইটিস আপনা আপনি ভালো হয়ে যায়? হেপাটাইটিস আপনা আপনি ভালো হয়ে যায় হচ্ছে হেপাটাইটিস ই। হেপাটাইটিস ই এটা আপনা আপনি ভালো হয়ে যায়। হেপাটাইটিস এ ভাইরাস আর হেপাটাইটিস ই ভাইরাস এরা হচ্ছে পানির মাধ্যমে ছড়ায়, পানির মাধ্যমে ছড়ায়, এরা পানির মাধ্যমে ছড়ায় এবং এরা আপনা আপনি ভালো হয়ে যায়। হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস এরা হচ্ছে রক্ত বীর্য এদের মাধ্যমে ছড়ায়। এর মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস এন্ড হেপাটাইটিস সি ভাইরাস এরা কি করে? লিভার ক্যান্সার করে। এই হেপাটাইটিস সি ভাইরাসটার আরেকটা নাম হচ্ছে তুষের আগুন। কারণ তুষ বা খড়কুটিতে আগুন দিলে ধোঁয়া ওড়ে দেরি করে, বা যখন ধোঁয়া ওড়ে খড়কুটির আগুন আর থামানো যায় না। ঠিক তেমনি হেপাটাইটিস সি ভাইরাস ধরা পড়ে দেরি করে, একবার ধরা পড়লে আর রোগীকে বাঁচানো যায় না। আর হেপাটাইটিস ডি ভাইরাস এটা একটা ডিফেক্টিভ ভাইরাস, এটা হেপাটাইটিস বি ভাইরাসের সাথে থাকে। হেপাটাইটিস সি ভাইরাস কোন গোত্রের? ফ্ল্যাভিভাইরাস গোত্রের। এটা আমরা হচ্ছে যে জানি হেপাটাইটিস সি ভাইরাস ফ্ল্যাভিভাইরাস গোত্রের। এন্টারো ভাইরাস, ক্যালিসি ভাইরাস, হেপাডিএনএ ভাইরাস হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস ডি ভাইরাসকে বলা হয় অসম্পূর্ণ ভাইরাস, অসম্পূর্ণ ভাইরাস। হেপাটাইটিস এ ভাইরাস আর ই ভাইরাসের মধ্যে কোনটা ক্যালিসি ভাইরাস আর কোনটা এন্টারো ভাইরাস? কমেন্টে জানাও। হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই এর মধ্যে কোনটা এন্টারো, কোনটা ক্যালিসি ভাইরাস? কোনটা লিপো ভাইরাস নয়? লিপো ভাইরাস নয় মানে হচ্ছে নগ্ন ভাইরাস। লিপো ভাইরাস নয় মানে কি? নগ্ন ভাইরাস। আমাদের লিপো ভাইরাস কারা? লিপো ভাইরাস হচ্ছে হাই 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 এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা, তারপর হচ্ছে তোমার এই করোনা। করোনা করোনা হচ্ছে যে আমাদের এই একটা লিপো ভাইরাস হবে। করোনা একটা লিপো ভাইরাস হবে, কারণ করোনার লিপোপ্রোটিন আবরণ ছিল। এইচআইভি লিপোপ্রোটিন আবরণ আছে, করোনার লিপোপ্রোটিন আবরণ আছে। হাই দিয়ে এইচআইভি ছাড়া আর কি আসে? হাই দিয়ে এইচআইভি ছাড়া কিন্তু হারপিসও আসে। তাহলে হারপিস, এইচআইভি, করোনা চলে যাচ্ছে, সার্স আমাদের লিপো ভাইরাস না হচ্ছে আমাদের। বাঞ্চিটপ কিউট নাম, কলার মধ্যে বাঞ্চিটপ ভাইরাস দেখা যায়। কোনটা ডেঙ্গু জ্বরের ভিন্ন নাম? ডেঙ্গু জ্বরের একটা ভিন্ন নাম হচ্ছে ব্রেকবর্ন ফিভার। ডেঙ্গু জ্বরের ভিন্ন নাম। ডেঙ্গুটা কিন্তু আমাদের প্লেটিলেট বা অনুচক্রিকাকে আক্রমণ করে। ডেঙ্গু তিন টাইপের আছে: সাধারণ ডেঙ্গু জ্বর, হেমোরেজিক ডেঙ্গু জ্বর, ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু শক সিনড্রোমটা কিন্তু হেমো কনসেন্ট্রেশনের কারণে হয়। হেমো মানে রক্ত, কনসেন্ট্রেশন মানে ঘন। রক্ত ঘন হয়ে যায়, হেমো কনসেন্ট্রেশন হয়, কারণ কি প্লাজমা লিকেজ হয়ে রক্তনালী থেকে রক্ত সরে যায়। এবং আমাদের ডেঙ্গু জ্বর শনাক্তকারী পরীক্ষার নাম ডেঙ্গু NS1 টেস্ট, নন স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট করে একটা। তারপর হচ্ছে সিবিসি করে, প্লেটিলেট সংখ্যা 1.5 লাখের নিচে নেমে গেলে। এই NS1 আর সিবিসি করে যদি ধরতে না পারে, বুঝতে না পারে, তখন আইজিজি IgM করে। আইজিজি এবং IgM অ্যান্টিবডির পরিমাণ প্রায় 4 গুণ বেড়ে যায়। সবসময় মনে রাখবা আইজিজি এটা হচ্ছে রিসেন্ট অ্যান্টিবডি। আইজিজি এটা কি আমাদের রিসেন্ট অ্যান্টিবডি, রিসেন্ট অ্যান্টিবডি, এটা হচ্ছে রিসেন্ট অ্যান্টিবডি। রোগে শোকে ভুগলে আমাদের হচ্ছে রিসেন্ট তৈরি হয়, মাত্র তৈরি হয় IgM, রিসেন্ট অ্যান্টিবডি। মাত্র তুমি রোগে আক্রান্ত, এটা বুঝাবে IgM। আর IgG হচ্ছে প্রিভিয়াস অ্যান্টিবডি। তুমি অনেক আগে রোগে শোকে ভুগে আসো, তখন তোমার এই অ্যান্টিবডিটা তৈরি হবে IgG। ন্যাজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার কে তৈরি করে? এপস্টেইন বার ভাইরাস ন্যাজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার তৈরি করে। হার্পিস সিমপ্লেক্স কি তৈরি করে আমাদের? ক্যাপোসি, ক্যাপোসি সার্কোমা, ক্যাপোসি সার্কোমা। হার্পিস সিমপ্লেক্স কি তৈরি করে? ক্যাপোসি সার্কোমা, বা এটাকে বলি আমরা স্কিন ক্যান্সার, স্কিন ক্যান্সার। হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস এরা হচ্ছে টি সেল লিউকেমিয়া করে, টি সেল লিউকেমিয়া করে, টি সেল লিউকেমিয়া করে। প্যাপিলোমা ভাইরাস এটা HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এরা হচ্ছে জরায়ু মুখে ক্যান্সার করে, জরায়ু মুখে ক্যান্সার, জরায়ু মুখে ক্যান্সার, জরায়ু মুখে ক্যান্সার করে বা সার্ভাইকাল ক্যান্সার করে। কোনটা কিউলেক্স মশা বাহিত রোগ? কিউলেক্স মশা কোন রোগ করে? আমরা অ্যাডিস মশকি জানি কি রোগ করে? ডেঙ্গু, যেগুলো ফ্ল্যাভিভাইরাস গোত্রের রোগ করে। তারপর হচ্ছে যে আমাদের এই চিকুনগুনিয়া ভাইরাস, এটাও হচ্ছে আমাদের অ্যাডিস মশকি দ্বারা রোগটা হয়। প্লাজমোডিয়াম এটা অ্যানোফিলিস মশকি দ্বারা হয়। তাহলে এনসেফালাইটিস এটাই রয়ে গেল কিউলিক্স মশা বাহিত রোগ। তাহলে আমরা মশা কিন্তু 3 টাইপের মশা পড়লাম। একটা পড়লাম অ্যাডিস মশকি,
এই অ্যাডিস মশকি বাহিত রোগ হচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা। এর মধ্যে ডেঙ্গু আর জিকা ফ্ল্যাভিভাইরাস গোত্রের। আমরা পাইলাম হচ্ছে অ্যানোফিলিস মশকি, যেটার কারণে হবে আমাদের ম্যালেরিয়া হবে। আরেকটা পাইলাম আমরা কিউলেক্স মশকি, যেটার কারণে এনসেফালাইটিস ভাইরাস হয়। ব্যাকটেরিওলজির জনক কে? দিমিত্রি আইভানোভস্কি? নাই তো, লুই পাস্তুর। লুই পাস্তুর আমাদের ব্যাকটেরিওলজির জনকের নামের মধ্যে এখানে আমাদের আইভানোভস্কি নাম হইতো। ব্যাকটেরিয়ার আবিষ্কারক আইভানোভস্কি, কিন্তু ব্যাকটেরিওলজির জনক বললে লুই পাস্তুরের নামটা আসবে, যে ব্যাকটেরিওলজিকে এস্টাবলিশড করছে, জার্ম থিওরি অফ ডিজিজ দিছে। রবার্ট কক কি করছে? রবার্ট কক হচ্ছে আমাদের যক্ষার জীবাণু আবিষ্কার করে। যক্ষার জীবাণু আবিষ্কার করে। কি আবিষ্কার করে? যক্ষার জীবাণু আবিষ্কার করে। যক্ষার জীবাণুর নাম কি? মাইকোব্যাকটেরিয়াম। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক আছে, 80 নম্বর প্রশ্ন। আরে আল্লাহ, অর্পা সে একদিন মাইক্রোবায়োলজি ম্যাডাম ক্লাসে মাইক্রোস্কোপে সেট করা স্লাইড পর্যবেক্ষণ করতে দিল, কথাবার্তা কিছু নাই। বেগুনি রঙের গোল গোল কিছু দেখতে পায়। বেগুনি রঙের গোল গোল কি দেখতে পায়? ব্যাকটেরিয়া দেখতে পায়। বেগুনি রঙের গোল গোল কি দেখতে পায়? ব্যাকটেরিয়া দেখতে পায়। এখন গোল গোল মানে হচ্ছে কক্কাই। গোল গোল মানে কি? কক্কাই। আর ব্যাসিলি হচ্ছে দন্দাকৃতির। ব্যাসিলি হলে কি হইতো? দন্দাকৃতির হইতো। এখন গোল গোল যদি বেগুনি রঙের হয়, গ্রাম পজিটিভ, কারণ আমাদের ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর পেপটিডোগ্লাইকেন দ্বারা গঠিত। এর মধ্যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর পুরু, তারা ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখে। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রাচীর পাতলা, তারা ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখতে পারে না, রং ছেড়ে দেয়। তো আমাদের হচ্ছে গ্রাম পজিটিভ হবে যেহেতু সে বেগুনি রঙের হয়েছে। গ্রাম নেগেটিভ হইলে কি হইতো? লাল বর্ণের হইতো, কারণ তখন স্যাফ্রোডিনের লাল বর্ণ ধরে রাখে। গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ পড়ছো তো। ব্যাকটেরিয়ার জন্য ঠিক নয় এমন বৈশিষ্ট্য কোনটা? প্রকৃত ক্রোমোজোম থাকে না। ঠিক নয়, ব্যাকটেরিয়ার জন্য সঠিক নয়। হ্যাঁ, প্রকৃত ক্রোমোজোম থাকে না, তো অপ্রকৃত ক্রোমোজোম থাকে, বৃত্তাকার দ্বিসূত্র ক্রোমোজোম থাকে। এরা তো প্রকৃত ক্রোমোজোম না, কারণ ক্রোমোজোম হইতে গেলে হিস্টোন প্রোটিন আর ডিএনএ থাকতে হইতে, জায়গায় কোনো ডিএনএ নাই। অধিকাংশ হেটেরোট্রফিক। হ্যাঁ, হেটেরোট্রফিক মানে, অটোট্রফিক মানে সবুজি, নিজের খাবার নিজে তৈরি করতে পারে। হেটেরোট্রফিক মানে পরভোজী, অন্যের উপর নির্ভরশীল। নিউক্লিয়েট অঞ্চল থাকে। হ্যাঁ, নিউক্লিয়েট অঞ্চল থাকে, এখানে আমাদের নিউক্লিয়েট অঞ্চল থাকে। ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর মধ্যে রাইবোজোম 70S থাকে। এখানে কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আছে? ব্যাকটেরিয়ার মধ্যে কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাই, রাইবোজোম সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে। ব্যাকটেরিয়ার জন্য তাহলে ঠিক নয় বৈশিষ্ট্য এটা। নিম্নের কোনটি ফ্যাকাল্টেটিভ অ্যানারব? ফ্যাকাল্টেটিভ মানে সুবিধাবাদী, সুবিধাবাদী, সুবিধাবাদী অ্যানারব। এখানে দেখো ক্লস্ট্রিডিয়াম, এরা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। ফ্যাকাল্টেটিভ, ফ্যাকাল্টেটিভ না, ফ্যাকাল্টেটিভ তো বাধ্যতামূলক। অবলিগেটরি অ্যানারব, অ্যানারব যে হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয়, বাতাস থাকলেও বাঁচবে না। অ্যাজোব্যাক্টর আর তার বন্ধু সিউডোমোনাস, অ্যাজোব্যাক্টর এবং তার বন্ধু সিউডোমোনাস, এরা হচ্ছে অবলিগেটরি অ্যারোব, যে এদের বাতাস লাগবেই, বাতাস ছাড়া এরা বাঁচবে না। বলবে বাতাস ছাড়া আমি বাঁচি না, তাহলে এই বাকি থাকে আর ইকোলাই, যেটা সুবিধাবাদী। ঠিক, ইকোলাই ঠিক। নিম্নের কোনটি প্যালিসেড ব্যাসিলাসের উদাহরণ? প্যালিসেড ব্যাসিলাস, ইকোলাই মনোব্যাসিলাস, ইকোলাই মনোব্যাসিলাস। রাইজোবিয়াম, এটা বহুরূপী, বহুরূপী ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম কি? বহুরূপী ব্যাকটেরিয়া। প্যালিসেড ব্যাসিলাস, এটা হবে ল্যাম্প্রোপিডিয়া, এটা হচ্ছে প্যালিসেড ব্যাসিলাস। সালমোনেলা কি ব্যাসিলাস বলো তো? ব্যাসিলাস মানে কি? ব্যাসিলাস মানে দন্দাকৃতির, ব্যাসিলাস মানে দন্দাকৃতির। তাহলে হচ্ছে প্যালিসেড ব্যাসিলাস হচ্ছে যে এরা দন্দাকৃতির হয়ে পাতার মতো গঠন তৈরি করে, এটা হচ্ছে ল্যাম্প্রোপেডিয়া। এই জায়গাগুলো থেকে দেয় না প্রশ্ন, কঠিন পড়ো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এসব চিপাচাপা থেকে প্রশ্ন দিতে পারে। উদাহরণ রিলেটেড প্রশ্ন এবার অনুজীব থেকে বেশি থাকবে এরকম মনে হচ্ছে। কোন ব্যাকটেরিয়া দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্লাজেলা থাকলে কি বলবো? পেইট্রিকাস মানে চারপাশে ফ্লাজেলা, সেফালোট্রিকাস মানে এক প্রান্তে ফ্লাজেলা, লফোট্রিকাস মানে দুই প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা। এক প্রান্তে একগুচ্ছ হইলে কি হবে? সেফালোট্রিকাস, এক প্রান্তে একগুচ্ছ সেফালোট্রিকাস। পেইট্রিকাস হচ্ছে আমাদের চারপাশে ফ্লাজেলা, চারপাশে
ফ্লাজেলা। এরকম হচ্ছে সালমোনেলা টাইফি, সালমোনেলা টাইফি, এটা হচ্ছে পেরিট্রিকাস ফ্লাজেলা। আরেকটা মজার কথা হচ্ছে যে আমাদের এখানে মনোট্রিকাস আছে, একজন মনোট্রিকাস, একটাই ফ্লাজেলা, এরকম হচ্ছে ভিব্রিও কলেরা। অ্যাট্রিকাস আছে একজন, কোনো ফ্লাজেলা থাকে না। এটা তোমার পড়াশোনা, বলো অ্যাট্রিকাস কে? এটা তোমার পড়াশোনা, বলো অ্যাট্রিকাস কে? ব্যাকটেরিয়ায় মেসোজোম নিয়ে কোনটা ভুল বললে সঠিক হবে? মেসোজোম নিয়ে কোনটা ভুল বললে সঠিক হবে, মানে মেসোজোম নিয়ে কোনটা ভুল, এটাই তো জানতে চাইছে। মেসোজোম কোষ বিভাজনে সাহায্য করে, কথা সত্যি। প্লাজমা মেমব্রেন ভাজয়ী থলি গঠিত হয়, কথা সত্যি। দুইটার মধ্যে কনফিউজ। প্রতিলিপনে ভূমিকা রাখে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে বেশি দেখা যায়। প্রতিলিপন মানে একটা থেকে দুইটা হওয়া তো প্রতিলিপন বা রেপ্লিকেশন। সো আমাদের যেহেতু কোষ বিভাজন হয়, কোষ বিভাজন হইলে ডিএনএ ও রেপ্লিকেশন হবে, তাহলে হচ্ছে এইটা আমাদের সঠিক কথা। তাহলে ভুল হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে বেশি দেখা যায়, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে মেসোজোম বেশি থাকে, গ্রাম নেগেটিভে মেসোজোম কম থাকে। তারপরে জায়গা হচ্ছে কোনটি ব্যাকটেরিয়ার অযৌন জননের উপায় নয়? অযৌন জননের উপায় হচ্ছে কনিডিয়া সৃষ্টি, গনিডিয়া, এন্ডোস্পোর, এরা অযৌন জননের পদ্ধতি। মুকুলোদ্গম, এটা একটা অঙ্গজ জননের পদ্ধতি ব্যাকটেরিয়ার যৌন জনন পদ্ধতি কি কি বলতে পারবা? যৌন জনন পদ্ধতি কি কি? আচ্ছা, এই এন্ডোস্পোর বা অন্তরেণু তৈরি, এটা কিন্তু সবার মধ্যে দেখা যায় না। এই এন্ডোস্পোর বা অন্তরেণু, এটা কিন্তু ব্যাকটেরিয়ার প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার উপায়, প্রতিকূল পরিবেশে বাঁচে এই এন্ডোস্পোর বা অন্তরেণু তৈরি করে। কাদের মধ্যে দেখা যায়? ক্লস্ট্রিডিয়াম, তারা হচ্ছে এন্ডোস্পোর তৈরি করে। ব্যাসিলাস, তারা হচ্ছে এন্ডোস্পোর তৈরি করে। যৌন জনন পদ্ধতি কি কি? যৌন জনন পদ্ধতি হচ্ছে কনজুগেশন নালীপথ, ট্রান্সডাকশন এবং ট্রান্সফরমেশন, আর ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন আর হচ্ছে ট্রান্সফরমেশন, ঠিক আছে? ওকে, এবার দেখো তাহলে প্রতিকূল পরিবেশে বাঁচে, আমরা এগুলাও জেনে নিলাম। লিউকোথ্রিস, এই ব্যাকটেরিয়া কোন ধরনের প্রজনন দেখা যায়? গনিডিয়া দেখা যায় কোথায়? এই লিউকোথ্রিসের মধ্যে দেখা যায়। কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে? নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে ক্যাপস, কি কি? ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোব্যাক্টার, পিএস দিয়ে কি? সিউডোমোনাস, ঠিক আছে? নাইট্রোমোনাস, নাইট্রোকক্কাস আর নাইট্রোব্যাক্টর, এই তিনটা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তারা নাইট্রোজেন যৌগকে আমাদের হচ্ছে নাইট্রোমূলকে কনভার্ট করতে সাহায্য করে। তাহলে সিউডোমোনাস আছে। আর সিমের মূলের নডিউলে কি পাওয়া যায়? সিমের মূলের নডিউলে আরেকটা পাওয়া যায়, নডিউলে রাইজোবিয়াম পাওয়া যায়, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া পাওয়া যায়, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া পাওয়া যায়। কোন ব্যাকটেরিয়া? রাইজোবিয়াম ব্যাকটেরিয়া পাওয়া যায়। চামড়া শিল্পে কোন ব্যাকটেরিয়া লোম পরিষ্কার করা হয়? চামড়া শিল্পে কোন ব্যাকটেরিয়া লোম পরিষ্কারে ব্যবহার হয়? বল, কোন ব্যাকটেরিয়াটা চামড়া শিল্পে লোম পরিষ্কারে ব্যবহৃত হয়? এখনই উত্তর দাও, দ্রুত উত্তর দাও। ব্যাসিলাস। ক্লস্ট্রিডিয়াম হচ্ছে পাটের আঁশ ছাড়াতে ব্যবহৃত হয়, পাটের আঁশ ছাড়াতে আমাদের ক্লস্ট্রিডিয়াম ব্যবহৃত হয়। ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে দুধ থেকে দই তৈরি, তে আমাদের এই ল্যাক্টোব্যাসিলাস ব্যবহৃত। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্যাসিলাস মেগাথেরিয়াম, এটা চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয়। চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয়। চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয়। এরপরে প্রশ্ন,
ধানের পাতা পোড়া রোগ জন্য নিচের কোনটা দায়ী? ধান থাকলে অরাইজা খুঁজবা, অরাইজা জ্যান্থোমোনাস অরাইজা পাইছো, সেটা হচ্ছে ধানের পাতা পোড়া রোগের জন্য দায়ী। প্লাজমোডিয়াম কোন অবস্থায় লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে? প্লাজমোডিয়ামের 4টা টাইপ আছে জানি। প্লাজমোডিয়াম ভিভেক্স বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ওভালি মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া কোয়ার্টার ম্যালেরিয়া। ম্যালেরিয়াটা কিন্তু একটা ইতালীয় শব্দ, ম্যালেরিয়া দূষিত বায়ু। তার আরো নাম আছে, জলা জ্বর, রোমান জ্বর, অনুপম পর্যাবৃত্ত জ্বর বা ইউনিক পিরিয়ডিক ফিভার, মার্শ ফিভার, এরকম ম্যালেরিয়ার অনেকগুলো নাম আছে। আগে মনে করে তো বাতাসের মাধ্যমে ম্যালেরিয়া ছড়ায়, পরবর্তীতে বিজ্ঞানী রোনাল্ড রোস আবিষ্কার করেন অ্যানোফিলিস মশকি আমাদের হচ্ছে যে ম্যালেরিয়ার জন্য দায়ী। আর হচ্ছে যে এই হলো ম্যালেরিয়া। ম্যালেরিয়ার 4টা টাইপ আছে, এর মধ্যে সবচেয়ে খারাপ প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এর কারণে মানুষের মৃত্যু ঘটে। ম্যালেরিয়ার জ্বরটা নির্দিষ্ট সময় পরপর আসে। প্লাজমোডিয়াম ভাইভেক্স ওভালি ফ্যালসিপেরাম এদের জ্বর 48 আওয়ার পরপর আসে। আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এর জ্বর আমাদের হচ্ছে 72 আওয়ার পরপর আসে। এখন দেখো প্লাজমোডিয়াম মানুষকে আক্রমণ করে কোন দশায়? স্পোরোজয়েড দশায় মানুষকে আক্রমণ করে। স্পোরোজয়েড গুলা কেমন দেখতে হয়? মাকু আকৃতির হয়। এরা আমাদের হচ্ছে মশকির লালা গ্রন্থিতে থাকে, এই দুইটা কথা জানি। লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে না, স্পোরোজয়েড গুলা যকৃতকে আক্রমণ করে। মানব দেহে যে চক্র হয় তার নাম সাইজোগনি, আর মশকির দেহে যে চক্র হয় তার নাম হচ্ছে গ্যামেটোগনি স্পোরোগনি। মশকি, এই অ্যানোফিলিস মশকি এবং মানুষ দুইজনকেই প্লাজমোডিয়াম জীবাণু ব্যবহার করে তার জীবনচক্রের জন্য। মানুষের মধ্যে যৌন জনন ঘটে না, তাই মানুষকে বলে মাধ্যমিক পোষক বা ইন্টারমিডিয়েট পোষক। আর অ্যানোফিলিস মশকির মধ্যে যৌন জনন ঘটে, তাই তাকে বলে প্রধান পোষক বলা হয়। তাহলে হচ্ছে দুইটা প্রশ্নের মধ্যে লোহিত রক্তকণিকা আক্রমণ করে না, তাহলে নিচের কোনটা ভুল? লোহিত রক্তকণিকা আক্রমণ করে না। আমি যুক্ত দানাও তার মধ্যে থাকলো না। কোনটা দেখে ম্যালেরিয়ার উপস্থিতি শনাক্ত করা যায়? এরিথ্রোসাইটিক সাইজোগনি দশায় অ্যামিবয়েড ট্রফোজয়েড যে ধাপটা আছে সেই জায়গায় সার্ফনাস দানা দেখা যায়, যেটা মাইক্রোস্কোপের নিচে দেখে আমরা শনাক্ত করতে পারি যে তার বডিতে কি হয়েছে? ম্যালেরিয়া হয়েছে। হিমোজয়েন্টটা কি একটা বিষাক্ত বজ্র, হিমোজয়েন্টটা কি একটা বিষাক্ত বর্জ্য। পাইরোজেনটা কে ক্ষরণ করে? ডাব্লিউবিসি ক্ষরণ করে পাইরোজেন। সুপ্ত স্পোরোজয়েড কি বলে বলো তো? সুপ্ত স্পোরোজয়েডকে আমরা বলি হিপনোজয়েড। অনেক সময় স্পোরোজয়েড আমাদের বডিতে ঢুকে ঘুম দেয়, তখন তাকে বলি হিপনোজয়েড বলি। কোনটি প্লাজমোডিয়ামের প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির দশা নয়? ক্রিপ্টোজয়েড প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে দেখা যায়, স্পোরোজয়েডও দেখা যায়। ট্রফোজয়েড এরিথ্রোসাইটিক সাইজোগনিতে মেরোজয়েড গুলা খায়া দেয়া ফার্স্টে ট্রফোজয়েড হয়, যেটা একটা অস্থায়ী দশা। তারপর তৈরি করে সিগনেট রিং দশা। তারপর কি হয়? রিং ফেটে গিয়ে অ্যামিবয়েড ট্রফোজয়েড হয়। তারপর হয় রোজেট দশা, এই সাইজন দশা। সাইজনের পর হচ্ছে রোজেট দশা, রোজেটের পর মেরোজয়েড গুলা উন্মুক্ত হয়ে যায়। তাই ট্রফোজয়েড আমাদের হচ্ছে যে কি এরিথ্রোসাইটিক সাইজোগনির দশা। কোনটির প্রভাবে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়? মরণঘাতী ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের প্রভাবে হয়। নিচের কোন ম্যালেরিয়ার পরজীবী ডিপ্লয়েড দশা? ডিপ্লয়েডের মধ্যে উ কথাটা থাকবে, জাইগট বা উ সিস্ট, এই রিলেটেড কথা থাকবে। উ সিস্ট পেয়ে গেছি, উ সিস্ট, উকিনেট, এগুলো হচ্ছে যে আমাদের বিষয়। উ সিস্ট প্রায় 50 থেকে 500টা হয়। প্রতিটা উ সিস্টে 10,000 স্পোরোজয়েড থাকে। কয় হাজার স্পোরোজয়েড থাকে? 10,000 স্পোরোজয়েড থাকে। ফার্টিলাইজেশন কোন বা নিষেক কোন বা অভ্যর্থনা শঙ্কু, এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে আমাদের ম্যাক্রোগ্যামিটে থাকে। কোথায়? ম্যাক্রোগ্যামিটে থাকে। ম্যাক্রোগ্যামিট বা এর নাম হচ্ছে ডিম্বাণু। এই ডিম্বাণুর ভেতরে আমাদের থাকে কি? নিষেক কোণ বা অভ্যর্থনা শঙ্কু। মাইক্রোগ্যামিট থেকে তৈরি হয় শুক্রাণু, সেখানে একটি স্পেশাল দশা দেখা যায় যার নাম এক্সফ্লাজেলেশন। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া সুপ্তকাল কতদিন? প্লাজমোডিয়াম ওভালি তার সুপ্তকাল 12 থেকে 20 দিন। প্লাজমোডিয়াম ভাইভেক্স 12 থেকে 20 দিন। ওভালি 11 থেকে 16 দিন। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম 8 থেকে 15 দিন। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া 18 থেকে 40 দিন। তাইলে সর্বোচ্চ কত দিন হতে পারে? 40 দিন হতে পারে। প্লাজমোডিয়ামের রোজেট দশা দেখা যায় কোন ধাপে? এরিথ্রোসাইটিক সাইজোগনিতে রোজেট দশা দেখা যায়। এক কথায় বলে দিলাম। লাস্ট প্রশ্ন,
মশকির লালা গ্রন্থিতে কয়টা স্পোরোজয়েড থাকে? 3,26,000 স্পোরোজয়েড নিয়ে মশকির লালা গ্রন্থি আমাদের জন্য অপেক্ষা করে। প্রতি কামড়ে 10% স্পোরোজয়েড আমাদের মধ্যে দিয়ে দেয়। এবং ম্যালেরিয়ার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরা, সেটার বিরুদ্ধে টিকা আবিষ্কার হয়েছে মস্কিউ রেক্স। কোষ রসায়ন এবং অণুজীব দুইটা অধ্যায় তথ্যে ভরপুর, হাজারো তথ্য আছে, হাজারো ইনফরমেশন আছে। এই অধ্যায় দুইটা থেকে বিগত বছরগুলোতে প্রচুর প্রশ্ন এসেছে, এবছরও প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তো এই দুইটা অধ্যায় বই থরলি খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে। আমি চেষ্টা করেছি এই অধ্যায় তোমাকে সুন্দর করে গুছিয়ে মূল ইনফরমেশন গুলা নিয়ে আসতে চেষ্টা করেছি। জানি না কতটুকু সফল হব, বাট আশা করি এই ক্লাসটা অনেক উপকার হবে। যারা ক্লাসটা পুরাটা দেখেছো তাদেরকে ধন্যবাদ। কমেন্ট জানাই দিও ভাই ফুল ক্লাস করেছি, তাহলে ভালো লাগে। কারণ ইউটিউবে যখন দেখি যে হচ্ছে অ্যাভারেজ ডিউরেশন অফ ভিউ, ধরো 1.5 ঘন্টা, এই ভিডিওটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখা যায় যে হচ্ছে 10 মিনিট 15 মিনিট দেখায়। সো হচ্ছে অনেকে 10-15 মিনিট দেখে চলে যায়, অনেকে ফুল ভিডিও দেখে, সেটা মিলে এভারেজ ভিউ ডিউরেশন করে। সো তুমি ফুল ভিডিও দেখছো কি এটা কমেন্টে জানাও। এবং থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।